এই মা, আপনাদের তো পরিচয়টাই দিলাম না। আমি হলাম বাবা মায়ের একমাত্র কলিজার টুকরা, নাম আমার ইমন। কিছুদিন পর পড়াশোনা শেষ করব, আর কিছু জানতে হবে না, বাকিটা পড়তে পড়তে জানবেন। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মা, পেতনিটা কই? আচ্ছা, তুই ওকে পেতনি বলিস কেন? তুমি দেখো না ও আমার পিছনে কিভাবে পড়ে থাকে। তুইও তো কম করিস না, ওর কাছে বাধা হয়ে দাঁড়াস। কি আমি ওর কাজে বাধা হয়ে দাঁড়াই? সরি সরি, ভুল বলেছি। আসলে ও তোর কাছে বাধা হয়ে দাঁড়ায়। সেটাই। এতক্ষণ যার কথা বলেছি ও হলো আমার ছোট বোন রিয়া, একটা ফাজিল মেয়ে, সবসময় আমার পিছনে পড়ে থাকে। ও এখন অনার্স প্রথম বর্ষে পড়ে। আর কিছু জানা লাগবে না। মা, আমার খাওয়া শেষ। সে কি, মাত্র খেতে বসলি, এখনই তোর খাবার খাওয়া শেষ? আমি কি রিয়ার মতো নাকি? আবার? সরি সরি, আর খাবো না, পেট ভরে গেছে। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। হঠাৎ তানভীরের ফোন। বল। কিরে, তুই কই? আমরা ক্যাম্পাসে অনেকক্ষণ ধরে বসে আছি। এই তো আসছি, আর 5 মিনিট লাগবে। শালা, তুই সব সময় দেরি করস, তাড়াতাড়ি আয়। ওকে, আসছি। কোনো রকম রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে গেলাম। আমাকে দেখে তানভীর বলল, কিরে, তোর আসতে এতক্ষণ লাগলো? আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম। শালা, তুই বলদি রয়ে গেলি। কেন? তুই ঠিক মতো মিথ্যাটাই বলতে পারিস না। ওকে, তুই আমাকে শিখিয়ে দিস। ঘুম থেকে উঠে লেট করে আবার দোষ দাস ট্রাফিকের। এই রে, ও কিভাবে জানলো? ধরা খেয়ে গেলাম না তো? তুই কিভাবে জানলি? থাক, আর প্রশ্ন করতে হবে না, চল ক্লাসে যাই। না, আজকে ক্লাস করব না, আজকে আড্ডা দিব। ওকে, অনেকদিন যাবত আড্ডা দিই না, তাহলে আজকে দিব। আমি আর তানভীর ক্লাসে না গিয়ে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর রিয়া আর তার ফ্রেন্ডরা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কিরে, তুই ক্লাস করছিস নাই কেন? আগে নিজের রাস্তা দেখ, তারপর অন্যকে দেখাইস। আমি কিন্তু মা বাবাকে বলে দিব। ওকে বলিস, আমার কি মুখ নেই? কি বলবি তুই? যখন বলবো তখন দেখতে পাবি। রিয়া আর কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কিছু দূর যাওয়ার পর রিয়ার ফ্রেন্ড একজন আমাকে ডাকলো। আমি কাছে গেলাম আর আমি বললাম, আরে নীলা, কি খবর? এই তো ভালো, আপনার কি খবর? আমিও ভালো। এই তুই ওর সাথে কি কথা বলছিস? চল আমার সাথে। তুই যা, আমি ইমন ভাইয়ের সাথে কথা বলে আসবো। রিয়া আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি জন্য ডেকেছো সেটা বলো। আসলে ভাইয়া কিভাবে যে বলি কথাটা। আরে বলোই না, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া, আপনাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে গ্রহণ করুন। নীলার কথা শুনে পাশের একটা মেয়ে, সেও রিয়ার ফ্রেন্ড, ওর নাম সুমা, সে বলে উঠল, নীলা, তুই কি বলছিস এসব? আমি ইমন ভাইকে পছন্দ করি। না, আমি ইমন ভাইয়াকে অনেক ভালোবাসি, প্লিজ ভাইয়া আমাকে মানা করবেন না। আমি আর রিয়া ওদের কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এক পর্যায়ে তাদের এমন অবস্থা হলো, বাধা না দিলে সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারে। থামো তোমরা, আমি এখানে কাউকে ভালোবাসি না, তোমাদের আমি বোনের চোখে দেখি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করেন। রিয়া সোমা আর নীলাকে টানতে টানতে আরেক দিকে নিয়ে গেল, আর আমি তানভীরের কাছে চলে আসলাম আর হাঁপাতে লাগলাম। কিরে, এমন হাঁপাচ্ছিস কেন? আর একটু হলে তো মরেই যেতাম। কেন, ওরা প্রপোজ করলো নাকি? তুই কিভাবে জানলি? ওদের মুখের অঙ্গি ভঙ্গি দেখেই বুঝেছি। ও বাহ, ব্রিলিয়েন্ট। আচ্ছা, তুই প্রেম করস না কেন? তোকে এইটার উত্তর কয়বার দিব আমি? তুই যেটা বলেছিস সেটা কখনোই হবে না। হবে হবে, আমি এমন মেয়ে চাই যাকে দেখলে বুকের মাঝে ঘন্টা বাজবে, বুকের পাশে চিনচিন ব্যথা করবে, আর যাকে দেখলে আমার শরীরে ঠান্ডা বাতাস বয়ে যাবে। হয়েছে হয়েছে, সিনেমার ডায়লগ কম দে।
শালা এই জন্য তোকে কিছু বলতে চাই না। দোস্ত, শুনলাম কলেজের টিচাররা নাকি কয়েকদিনের জন্য ট্যুরে যাবে, আর এইবার অনেক দিন কলেজ বন্ধ থাকবে। সত্যি বলছিস? সত্যি। বাহ, আজ কতদিন পর শান্তিতে থাকতে পারবো, তোকে বলে বোঝাতে পারবো না। এইভাবে কলেজের টাইমটা কাটিয়ে দিলাম আড্ডা মেরে। বাসায় গেলাম একটু দেরি করে। বাসায় ঢুকতে মা ডাক দিল। মায়ের কাছে গেলাম, দেখি মায়ের হাতে বেত একটা, আর পাশে রিয়া দাঁড়িয়ে হাসছে। তার মানে এই পেতনিটা হয়তো মাকে বানিয়ে বানিয়ে আমার নামে কিছু বলেছে। আজ তো কোনো অন্যায় করি নাই, তাহলে মা বেত নিয়ে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে মা, এইভাবে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছো কেন? দেখেছ মা, তোমাকে দারোয়ান বলছে। মাকে আরো রাগিয়ে দিল। আমি বললাম, এই তুই এত কথা বলছিস কেন? আমি মায়ের সাথে কথা বলছি, তোর সাথে না। আজ তোর কপালে দুঃখ আছে। কি করেছি আমি? তুই নাকি রিয়ার ফ্রেন্ডদের বিরক্ত করিস, আর ওদের নাকি আজকে প্রপোজ করেছিস। ও, তাহলে এই ব্যাপার। বাহ, কলিজার বোন আমার নামে কি সুন্দর মিথ্যা বানিয়ে বলল। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কিরে কি বলছিস বিড়বিড় করে? মা যেটা বলেছে সেটাই উত্তর দে। বিশ্বাস কর মা, আমি এমন কাজ করতেই পারি না। আহারে দুধে তুলসী পাতা, কোনো দোষই নাই জনাবের। তুই আমার নামে মিথ্যা বলেছিস কেন? কিসের মিথ্যা বললাম? তুই তো সুমা আর লিমাকে একসাথে প্রপোজ করেছিলি। সত্যি মা, আমি এমন করি নাই। না, তোকে আর বিশ্বাস করা যায় না। মা যখনই বেত দিয়ে আমাকে মারতে যাবে তখনই। এক সেকেন্ড দাঁড়াও। থামলে কেন? ওকে মারো। কে মার খাবে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। এই বলে আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম আর সব রেকর্ড মাকে শুনিয়ে দিলাম। মা তো রিয়ার উপর রেগে আগুন হয়ে গেছে, আর রিয়া তো ভয়ে শেষ। তুই এইটা কখন রেকর্ড করলি? যখন তোর বান্ধবীরা আমাকে ডাকলো তখন আমি রেকর্ড অন করে তোদের সামনে গিয়েছিলাম। তুই আমাকে মিথ্যে বলে ওকে মার খাওয়াতে চেয়েছিস? রিয়া যেই দৌড় দিবে তখনই আমি ওর চুল ধরে ফেলি। পালাবি কই এখন? আমাকে তো ভালোই ফাঁসিয়ে দিচ্ছিস। এই আমার চুল ছাড়, আমার লাগছে। আজকের মতো মাফ করে দিলাম। আর যদি আমার পিছনে লেগেছিস তাহলে দেখিয়ে দিব আমি কি জিনিস। তারপর আমি রিয়াকে ছেড়ে দিলাম। সে দৌড়ে একটা রুমে ঢুকে গেল আর বলতে লাগলো, দেখবো তুই আমার কি করতে পারিস। তবে রে। রিয়া দ্রুত দরজা আটকে দেয়। তোরা এত বড় হয়েছিস, তারপরও কেন লেগে থাকিস এক একটার পিছনে? আমি লেগেছি কই, তোমার মেয়েই তো লাগতে আসে। ধুর, আমি চাই তোদের কাছে থাকলে পাগল হয়ে যাব। মা চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম। শুয়ে শুয়ে মোবাইল টিপছি। এমন সময় তানভীর কল দিল। কিরে, হঠাৎ কল দিলি যে? কেন, দেওয়া যাবে না নাকি? তা না, এখন বল কেন কল দিয়েছিস? কাল দুপুরে নদীর পাড়ের রাস্তাটাই আসিস। কেন? জমিয়ে আড্ডা দিব তাই। বাবা অফিসে গেলে আসবো, আর যদি না যায় তাহলে সরি। ওকে, চেষ্টা করিস আসার জন্য। তা তো অবশ্যই। এখন বাই, পরে দেখা হবে। ওকে বাই। এইভাবে আজকের দিনটা কেটে গেল। রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম। বাবা আছে বলে চুপচাপ খাচ্ছি, কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে বাবা বলে উঠল, কাল তো তোর কলেজ বন্ধ তাই না? কেন? কাল তোর একটা কাজ আছে, তোকে করতে হবে। কিন্তু কাল তো আমারও একটা কাজ আছে। তোকে যেটা বলেছি সেটাই করবি। ওকে বলো কি করতে হবে। মায়াকে তো চিনিস? কোন মায়া? তোর ফুপির মেয়ে মায়া। ওই বিচ্ছুটা যে ছোটবেলায় একদিন ইট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। বিচ্ছু মানে? যে শয়তান ওই মেয়েটা, আমি ওকে ভালো করে চিনি। তুই কিন্তু বেশি বকতেছিস। ওকে সরি। কাল সে আমাদের বাসায় আসবে আর তুই ওকে রিসিভ করতে যাবি। আমি কেন? তোর মা আর রিয়া থাকে সংসারের কাজে, আর আমি থাকি অফিসে, তাই তুই নিয়ে আসবি। না না, ওই রাগী মেয়েকে আমি রিসিভ করতে পারবো না। কি বললি তুই? কই কিছু না তো। আচ্ছা, তাকে দেখেছি আমি অনেক আগে। কাল আমি তাকে চিনবো কিভাবে? তোর নাম্বারে ওর নাম্বারটা মেসেজ করে দিব।
ওকে। খাবার খেয়ে এসে রুমে শুয়ে আছি আর দাদাকে ইচ্ছে মতো গালি দিতে লাগলাম। দাদার ছেলেটা এত রাগী কেন? তার উপর আবার মায়াও রাগী। এত রাগ আসে কোথায় থেকে? না, কাল মনে হয় আড্ডা দেওয়া যাবে না। বাবা কেন যে মায়াকে আনতে বলল, দূর কিছুই ভালো লাগছে না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারবো না। বাহ, আজ আমার বাসর রাত। হাজারো লজ্জা নিয়ে রুমে ঢুকলাম। আমার বউ 10 হাত লম্বা ঘুমটা দিয়ে বসে আছে। দুরু দুরু বুক নিয়ে বউয়ের পাশে বসলাম। কিভাবে যে তার ঘুমটা তুলবো তা নিয়ে নানা প্রশ্নের মধ্যে পড়ে গেলাম। সাহস করে যেই ঘুমটা তুলতে যাব ঠিক তখনই কেউ একজন আমার পুরো শরীরটা ভিজিয়ে দেয়। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। ও তার মানে এটা স্বপ্ন ছিল, বাস্তবে আমার বিয়ে হয় নাই। বাহ, কি দারুণ স্বপ্ন দেখছিলাম। কিন্তু মেয়েটা কে ছিল? তোর মুখটা দেখতে পেলাম না, কিন্তু পানি দিল কে? তাকিয়ে দেখি আমার পুরো শরীরটা ভিজে গেছে আর হাতে পানির মগ নিয়ে রিয়া দাঁড়িয়ে হাসছে। তুই আমাকে পানি দিলি কেন? তোকে অনেকবার ডাকলাম, তুই উঠিস নাই, তাই বাধ্য হয়ে পানি দিলাম। ধুর, তোর জন্য আমি মেয়েটার মুখ দেখতে পেলাম না। কিসের মুখ আর কোন মেয়ের মুখ? দাঁড়া, দেখাচ্ছি কিসে মুখ। ওইখানে দাঁড়া। রিয়া এক দৌড়ে মায়ের কাছে চলে গেল। মা দেখো, তোমার ছেলে আমাকে মারছে। কি রে, তুই ওকে মারছিস কেন? ওকে তো এখনো কিছু করলাম না, তবে এখন করব। তুমি সরে যাও। না মা, তুমি সরবে না। তুমি সরে গেলে আমাকে আর পাবে না হয়তো। কি হয়েছে বলবি তো? দেখো তোমার মেয়ের কাণ্ড। ও আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। কি রে, তুই ওকে ভিজিয়েছিস কেন? মরার মতো ঘুমাচ্ছে, কিছুতেই তুলতে পারছি না, তাই বাধ্য হয়ে এই কাজ করলাম। মা তুমি সরে যাও, আজ ওর বাধ্য হওয়া বের করছি। না মা, তুমি সরবে না। তুমি জানো তোমার ছেলে স্বপ্নে কোন মেয়ের সাথে কি করেছে না করেছে, তার জন্য আমার উপর এমন করছে। একটা থাপ্পড় দিব। আমি আবার কি করলাম মেয়ের সাথে? আচ্ছা, তোদের কি কখনো আক্কেল হবে না? তোমার মেয়ের তো আক্কেল দাঁত উঠে নাই, তাই এখনো বেআক্কেল রয়ে গেছে। নিজে মনে হয় আজকাল তাদের দোকান নিয়ে বসে আছে। দূর, তোর সাথে কথা বলতেই ভালো লাগে না। এই বলে আমি চলে আসলাম। নাস্তা করে রুমে শুয়ে রইলাম। তানভীরকে একটা কল দেই। হ্যালো তানভীর। বল, শুনতেছি। দোস্ত, আজকে মনে হয় আসতে পারবো না। কেন, তোর বাবা কি অফিসে যায় নাই? বাবা তো অফিসে গেছে, কিন্তু সাথে একটা কাজ দিয়ে গেছে। আচ্ছা, কাজ শেষ করে আসার চেষ্টা করিস। ওকে। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় মাদার তেরেসা আমার রুমে আসলো। কি রে, তুই মায়াকে রিসিভ করতে যাবি না? ও এসেছে নাকি? সে কাছাকাছি চলে এসেছে, তুই তাড়াতাড়ি যা। আমি বাইকের চাবি নিতেই মা বলে উঠল, তুই কি বাইক নিয়ে যাবি নাকি? কেন? পাগল নাকি তুই? মায়ার ব্যাগ কি তুই বাইকে করে আনবি নাকি? সমস্যা কি, আমি আনতে পারবো। না, তুই গাড়ি নিয়ে যা, বাইক নিয়ে কষ্ট করতে হবে না। না, পারবো না। ওকে, আমি তোর বাবাকে বলছি। সবকিছু কি বাবাকে বলতে হয়? ওকে, আমি যাচ্ছি গাড়ি নিয়ে। ওকে, সাবধানে যাস। বের হওয়ার সময় রিয়া বলল, ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে আসিস। না, তোর জন্য কিছুই আনবো না। মা ভাইয়াকে বলো না আমার জন্য চকলেট আনতে। কি রে, তোর বোনটা আবদার করেছে আর তুই রাখবি না? হয়েছে হয়েছে, নিয়ে আসবো, এখন যাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে মায়াকে একটা কল দিলাম। হ্যালো, তুমি কি মায়া বলছো? আপনি ইমন ভাই না? তুমি এখন কোথায় আছো? আমি এখন ইকোনো কাউন্টারের সামনে আছি। ওকে, ওইখানে থাকো, আমি আসছি। আমি দ্রুত ইকোনো কাউন্টারে গেলাম। একটা মেয়েকে দেখে আমার চোখটা আটকে গেল। তার পরনে ছিল নীল একটা ড্রেস আর নীল হিজাব পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে মেয়েটাকে দারুণ লাগছে। মেয়েটাকে দেখার সাথে সাথে আমার বুকের ভিতরে ধুপধুপ করতে লাগলো। পুরো শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল। একটু পর দেখি মেয়েটা মোবাইল বের করে কাকে জানি কল করছে, আর সাথে সাথে আমার মোবাইলটা বেজে উঠল।
তাকিয়ে দেখি মায়ার কল। এই তো আমি এসে গেছি, আর একটু লাগবে। তাড়াতাড়ি আসেন। কল কেটে দিয়ে মায়ার সামনে গেলাম। হাই, আমি ইমন। এতক্ষণ লাগে এখানে আসতে? আসলে একটা ফ্রেন্ড আসতে দিচ্ছিল না, তাই জোর করে আসলাম। আর একটা মিথ্যা বললে কষিয়ে থাপ্পড় লাগাবো। মিথ্যা মানে? আপনি তো বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলেন, তাই না? এই রে, মেয়ে কিভাবে জানে যে আমি মোবাইল টিপেছিলাম? জাদু জানে নাকি? এই কি ভাবেন মনে মনে? তুমি কিভাবে জানো যে আমি মোবাইল টিপছিলাম? আন্টি আমাকে ফোন দিয়ে সব বলেছে। ওকে, এবার চলুন। হুম। ভাই রে ভাই, মেয়েটা তো হেব্বি রাগী আর ডেঞ্জারাস। আসতে না আসতে আমাকে ধমকাচ্ছে। কয়েকদিন থাকলে তো মনে হয় আমার জীবনটা তেজপাতা করে দিবে। কি ভাবছেন না তো? কই কিছু না তো। তাহলে দ্রুত হাঁটুন। এত আস্তে হাঁটছেন কেন? হাঁটছি তো। গাড়ির কাছে এসে মায়ার ব্যাগগুলো গাড়িতে তুললাম। মায়া গাড়িতে বসলো আর আমি ড্রাইভিং করছি। তা আপনি পড়াশোনা কতটুকু করেছেন? কয়েকদিন পর শেষ করে ফেলবো। ভালো। কিছুক্ষণ পর গাড়ি রাস্তার পাশে সাইডে করে দাঁড়া করালাম। কি হলো, এখানে দাঁড়া করালেন যে? একটু কাজ আছে, আপনি বসুন। মায়াকে গাড়িতে বসিয়ে রেখে আমি দোকান থেকে রিয়ার জন্য অনেকগুলো চকলেট কিনলাম। কিনে গাড়িতে বসলাম। আমাকে রিসিভ করার আগে সব কাজ শেষ করেননি কেন? সম্ভব হয়ে ওঠে নাই, তাই। এবার চলুন। কিছুক্ষণ ড্রাইভিং করার পর মায়াকে নিয়ে চলে আসলাম বাড়িতে। মামি? এই বলে মায়া মাকে জড়িয়ে ধরে, বাহ, তাদের সম্পর্ক দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোর আসতে সমস্যা হয় নাই তো? হয় নাই মানে? অনেক হয়েছে। তোমার পাজির ছেলেটা অনেক বিরক্ত করেছে আমাকে। কি রে, মায়া যা বলছে এগুলো কি সত্যি? না মা, কিছুই সত্য না। দেখছো মা, তুমি বলো যে তোমার ছেলে নাকি দুধের তুলসী পাতা। এখন দেখেছো তো তুলসী পাতা কেমন হয়? এই তুই কিন্তু বেশি বলতেছিস। আমি ঠিকই বলেছি। তোরা কি মায়ার সামনেও ঝগড়া লাগাবি নাকি? কয়েকটা চকলেট এনে দিছিলাম রিয়াকে দিব বলে, কিন্তু না, আর দেওয়া যাবে না মনে হচ্ছে। প্লিজ ভাইয়া, প্লিজ আমার চকলেটগুলো দে না। না না, সেইগুলো তুই আর পাবি না। প্লিজ ভাইয়া দে না, প্লিজ প্লিজ প্লিজ। দিব, এক শর্তে রাজি কিনা বল। কি শর্ত বল? তুই যে আমার সাথে খারাপ ব্যবহার করিস তার জন্য মাপ চাইতে হবে। অসম্ভব, মাপ আমি চাইবো না। চকলেটগুলো অনেক মজার, অনেক দাম নিয়েছে এইগুলোর। থাক, তোর কপালে আর নেই এইগুলো। মা আমাকে চকলেটগুলো দিতে বলো। মা বললেও দিব না, শর্ত পালন করলে দিব। ওকে ওকে ভাই, আমাকে মাফ করে দে প্লিজ। ওকে করে দিলাম। দে আমার চকলেটগুলো দে। আমি পকেট থেকে সবগুলো চকলেট বের করে রিয়ার হাতে দিলাম, আর সে কি খুশি রিয়া। আমি আমার রুমে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখনো বেশি সময় হয় নাই, তাই বাইকটা বের করে নদীর পাড়ে তানভীরদের কাছে গেলাম। কিরে, তুই না আজকে আসবি না? আসতে তো দেয়া হয় নাই, আমি জোর করে এসেছি। তা কি কাজ দিয়েছিল তোর বাবা? আর বলিস না, ফুফাতো বোনকে রিসিভ করতে দিয়েছে। করেছিস? করেছি, একটা বজ্জাত মেয়ে। কেন, তোর সাথে কি করলো? আর বলিস না, স্টেশনে রাগ ঝাড়লো আমার উপর, আর বাসায় এসে আমার নামে বিচার দিয়ে দিল। তাহলে তো তোর জীবনটা তেজপাতা করে দিবে। সেটাই। এইভাবে তানবীরের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে বাসায় ফিরলাম। মনে মনে ভাবছি যেন বাবার সামনে না পড়ি। যদি একবার পড়ে যাই তাহলে আজ শেষ। আমি যেই রুমে ঢুকতে যাব ঠিক তখনই, কিরে, কোথায় গিয়েছিলি? ও শিট, বাবা দেখে ফেললো। এখন কি যে করবে আল্লাহ ভালো জানে। একটু বাহিরে গিয়েছিলাম। বাইরে কোথায় গিয়েছিলি? কাল রাতে বললাম না যে আমার কিছু কাজ আছে, ওইগুলো করতে গেছি। তা কি এমন কাজ করতে করতে রাত হয়ে গেল? কিরে, বলছিস না কেন? তানবীরের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। বাহ, মানুষের বুদ্ধি দিন দিন বাড়ে। আর তোর কমে? বাড়িতে একটা মেহমান এসেছে, তার সাথে তো একটু গল্প করতে পারোস। তা না করে তুই বাইরে গিয়েছিস কেন? যা, নিজের রুমে যা। আমি আর কিছু না বলে চুপচাপ রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। এইভাবে কেউ ধমক দেয়, তাও আবার বাড়িতে মেহমানের সামনে? ধুর, মেজাজটা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর রিয়া আর মায়া আমার রুমে আসলো। কিরে বাবা, কেমন দিল? তুই যা এখান থেকে, আমার ভালো লাগছে না। উচিত শিক্ষা হয়েছে একেবারে। যাবি এখান থেকে নাকি মায়ের সামনে একটা চর বসিয়ে দিব?
রিয়া আর মায়া ভয় পেয়ে যায়। পাশের রুম থেকে মা আমার রুমে আসলো। কি রে, কি হয়েছে? এত জোরে চিল্লাচ্ছিস কেন? তোমার মেয়েকে এখান থেকে যেতে বলো, আমার ভালো লাগছে না। ওকে যাচ্ছি। রিয়া আর মা চলে গেল, শুধু মায়া আমার রুমে আছে। আমি কি আপনার পাশে বসতে পারি? শিওর। মায়া আমার পাশে বসলো। বাবার উপর রাগ করে আছেন তাই না? না, আমার কারোর উপর রাগ নেই। দেখুন, বাবা মা বকা দিবে আবার বুকে জড়িয়ে নেবে, এটাই স্বাভাবিক। তার উপর রাগ করে কেউ? সেটাই। এখন খেতে চলুন। না, আমি আজ খাবো না। মাথায় কি দাগটা এখনো আছে নাকি? কিসের দাগ? আমি যে ছোটবেলায় ইট দিয়ে আদর করেছিলাম সেই দাগ। না না, সেটা যাই নাই, সিল মারার মতো বসে আছে। এখন কি আরেকটা সিল বসাবো নাকি খেতে যাবেন? ওরে কি মেরে সব মনে আছে, জানি না আর কি কি সহ্য করতে হবে এই মেয়েকে নিয়ে। আল্লাহ আমাকে জীবিত রাখো। সমস্যা নেই, আল্লাহ আপনাকে জীবিত রাখবে। মনে মনে আর বলার দরকার নেই। তুমি কিভাবে জানেন? সেটা আপনার মুখ দেখেই বুঝে নিয়েছি। এই মেয়ে কি অন্তর্যামী নাকি, সব বুঝতে পারে? না, আর কিছু বলা যাবে না। ওকে, এখন চলুন খেতে যাই। এই তো, গুড বয়। সবাই মিলে একসাথে খাবার খেলাম। সবাই নানান কথা বলছে, আমি কোনো কথা বলছি না, চুপচাপ খেতে লাগলাম। খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম, সাথে সাথে ঘুমের দেশে হারিয়ে গেলাম। কি হলো মায়া, তুমি আমার হাত ধরেছ কেন? এইটা তো ক্ষণস্থায়ীর জন্য ধরেছি। তুমি অনুমতি দিলে আমি চিরস্থায়ী করে ধরে রাখবো। তাই বুঝি? দিবে আমাকে সেই অনুমতি? দিব, বাট একটা শর্ত আছে। বলেন জনাব, কি সেই শর্ত? আমার হাত সারা জীবনের জন্য ধরে আমাকে খুব ভালোবাসতে হবে। সারা জীবন বেঁচে যাব, কখনো আমাকে একা ফেলে যাবে না তো? না রে পাগলি, শত বাধা আসলেও যাব না। তুমি শুধু আমার। আমি কিছু না বলে মায়ার দিকে তাকিয়ে আছি। কি হলো, এইভাবে কি দেখছো? আমার মায়ার মায়াবী হাসি দেখছি, যেটা আমাকে বারবার হারিয়ে ফেলে। স্বপ্ন দেখা ছেড়ে ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি মায়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই স্বপ্নের মতো হাসছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম? ধুর, আর ভালো স্বপ্ন দেখতে পারলাম না, এই পেতনিটাকে দেখতে হলো। বাহ, মায়ের হাসি তো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি মায়ের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। আপনাকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি আর আপনি আরামে ঘুমাচ্ছেন? আমি চুপ, কোনো কথা বলছি না, শুধু ওর হাসিটাকে কল্পনায় আঁকছি। এই যে কি হলো আপনার, এভাবে তাকিয়ে আছেন কেন? বলো। কই হারিয়ে গেলেন? তোমার ওই হাসিটাতে হারিয়ে গেলাম। কিছু বলেছেন নাকি? না, তা হঠাৎ আমার রুমে। অনেকক্ষণ যাবৎ ঘুমাচ্ছেন, তাই নিজে থেকে ডেকে দিলাম। ওকে সরো, আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে আসলাম, মায়া আমার রুম থেকে চলে গেল। আচ্ছা, আমি মায়াকে নিয়ে এই স্বপ্ন দেখলাম কেন? আগে তো কোনো মেয়েকে এমন স্বপ্নে দেখি নাই, তাহলে হঠাৎ মায়াকে দেখলাম কেন? আমার স্বপ্নের মেয়েকে দেখলে আমার মধ্যে শীতল বাতাস বয়ে যাবে, আর আমার বুকের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। মায়াকে দেখে আমার তো ঠিক এইগুলাই হলো। তাহলে কি মায়াই আমার স্বপ্নের রানী? না না, এগুলো কি ভাবছি আমি, আমাদের মাঝে এগুলো হয় না। কিন্তু আমি এমন স্বপ্ন দেখলাম কেন? নাস্তা করতে গেলাম, বাবা চারা সবাই একসাথে বসেছে, আমি চুপচাপ খাচ্ছি আর মায়ের দিকে তাকাচ্ছি। অপরূপ রূপের অধিকারী মেয়েটা, আগে কখনো এত নিখুঁতভাবে তাকাইনি। আজ যেন ওর থেকে আমার চোখ সরছে না। কিরে ভাইয়া, কি ভাবছিস এত? কই কিছু না তো। ঠিকই তো, সে কখন থেকে দেখছি যে তুই কিছু একটা ভাবছিস। না কিছু না, তোমরা খাও তো। নাস্তা করে রুমে চলে আসলাম, এসে ফেসবুকিং করতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া রুমে আসলো, আমি তাকে দেখেই মোবাইলটা রেখে দিলাম। কি হলো, মোবাইলটা রেখেছেন কেন? এমনি রেখেছি। আমি আসাতে বুঝি বিরক্ত করলাম? না না, সেটা না, এমনি মোবাইল টিপছিলাম আর কি। এমনি টিপছেন নাকি কোনো মেয়ের সাথে কথা বলছেন? মেয়েদের সাথে কথা বলার মতো ভাগ্য এখনো হয় নাই। কেন, মেয়েরা পাত্তা দেয় না বুঝি? না সেটা না, মেয়েদের সাথে কথা বলতে আর প্রেম করতে কেমন জানি লাগে তাই। আমার বিশ্বাস হয় না আপনি প্রেম করেন না। কেন বিশ্বাস হয় না?
এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নাই, এইটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও সত্য। তা ভাইয়া, আপনি গ্রামে যান না কেন? কিভাবে যাব? একবার গিয়েছিলাম আর তুমি আমার মাথা ফাটিয়েছো, পরের বার গেলে আবার কি ফাটিয়ে দাও তার ঠিক নেই। মায়া হাসতে লাগলো কথাটা শুনে। আমি তার হাসির মধ্যে যেন ডুবে যাচ্ছি। সত্যি তার নামের সাথে তার চেহারার অনেক মিল। মায়ার চেহারা মায়ার পরিপূর্ণ, যেটা আমাকে বারবার নিয়ে যাচ্ছে মায়ার ভালোবাসার বাগানে। কি এত ভাবছেন? না তেমন কিছু না। তোমার বিএফ কি করে? আপনি কিভাবে জানলেন যে আমার বিএফ আছে? সত্যি আছে? সেই একটা অফিসে সাধারণ জব করে। ও। মায়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। চুপচাপ রয়েছে আর কোনো কথা বলছি না। কি হলো, মন খারাপ নাকি আপনার? না, মন খারাপ হবে কেন? সরি মিথ্যা বলার জন্য, আমার কোনো বিএফ নেই। তুমি মজা করছো আমি জানি। না, এবার সত্যি বলছি, আমার কোনো বিএফ নেই। মায়ার কথা শুনে খুব খুশি হলাম। তাহলে আমার আর মায়ের মাঝে কোনো বাধা রইল না আর। তাহলে তো ভালোই। আমার বিএফ নাই এতে ভালোর কি দেখেছেন? না কিছু না। আপনাকে একটা কথা জানিয়ে দেই, আমি যদি শুনি যে আপনার জিএফ আছে তাহলে মুরগির মতো জবাই করব। আমার জিএফ থাকলে তোমার সমস্যা কি? সমস্যা আছে, তাই সাবধান করে দিচ্ছি আগে আগে, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবেন না। যদি বলি? তাহলে আপনাকে খুন করে জেলে যাব। এই বলে সে একটা ছুরি হাতে নিল আর এইদিকে আমার কলিজা হাতে এসে পড়েছে। এইটা কি মেয়েরে বাবা, সরাসরি খুন করে হুমকি দেয়? ওকে করব না। গুড। মায়া আমার রুম থেকে চলে গেল। আল্লাহ বাঁচিয়েছে, নইলে এই মেয়ে যে কি করতো আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমি প্রেম করলেও সমস্যা কোথায়? আমার প্রেমের কথা শুনে ও এইভাবে রাগলো কেন? কারণটা কি? দূর, এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। একটু বই নিয়ে পড়তে বসি। এইভাবে দুপুরটা পার করে দিলাম। বিকেলে ছাদে বসে আছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় মায়া আসলো আর বলল, একা একা এখানে কি করছেন? আমি পিছন ফিরে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। ও তুমি? কেন, আপনি কি অন্য কারো আশা করেছিলেন বুঝি? না তা না, এখানে এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? শরীর ভালো, কিন্তু মনটা ভালো নাই, খুব একাকী অনুভব করছি। একাকী কোথায়? আমি তো আপনার পাশে আছি। সারা জীবন পাশে থাকতে পারবা তো? কিছু বলেছেন? না না, কি বলবো। তা এইখানে দাঁড়িয়ে কি দেখেন একা একা? প্রকৃতিকে অনুভব করছি। আমি আসাতে কি বিরক্ত বোধ করলেন নাকি? না না, সেটা না, আপনি থাকতে পারেন। একা একা থাকতে বুঝি বেশি ভালোবাসেন? অনেক। আপনি আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছেন। যেমন? আগে খুব বেশি কথা বলতেন, এরপর সবার সাথে হাসি মুখে থাকতেন, আমার সাথে অনেক মজা করতেন, আর এখন কেমন জানি হয়ে গেছেন। কেন, আমি কি তোমার সাথে কথা বলি না? বলেন, বাট আপনাকে দেখে মনে হয় অনেক কিছু ভাবছেন আপনি। আমি তো তোমাকে নিয়ে ভাবি যে তুমি কি জাদু করে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। এই কি হলো আপনার? কই কিছু না তো। দেখেছেন, আপনি আবার কই জানি হারিয়ে গেলেন। আচ্ছা, হারান কই? এটার উত্তর মুখে বলা যাবে না, কিন্তু অনুভব করতে হয়। বাহ, কথা তো খুব ভালো গুছিয়ে বলতে পারেন। এখন কথা বলে বলে কি রাতটাও পার করবা নাকি? কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারি নাই। চলেন নিচে যাওয়া যাক। চলো। রাতে বাবা সহ সবাই একসাথে খেতে বসলাম। খাবার খাওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছি। আচ্ছা, আমি মায়াকে ভালোবেসে ফেললাম নাকি? ওকে দেখলে আমার এমন হয় কেন? কেন ওর সামনে ঠিক মতো কথা বলতে পারি না? ওর সামনে গেলে আমার সাজানো স্বপ্নগুলো কেন এমন ছোটাছুটি করে? ওকে কবে যে মনের কথাটা বলতে পারবো? কবে ওকে নিজের করে পাবো? আচ্ছা, ওকে মনের কথা বলার পর ও কি করবে? আউচ! কি রে শয়তান, তুই আমাকে চিমটি কাটলি কেন? এত কি ভাবি যে তোকে ডাকলেও সাড়া দিস না? না কিছু না। তোকে ঘুম থেকে ওঠানো যায় না, এখন থেকে আবার জেগে থেকেও সাড়া দিস না। কার কথা চিন্তা করিস এত? কি বলবি সেটা বল আগে। ভাইয়া, কালকে আমাদের একটু ঘোরাতে নিয়ে যাবি? ঘোরাতে নিয়ে যাব মানে? মানে আমাদের একটু বাহিরে নিয়ে যাবি? না না, আমি পারবো না। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। বললাম তো পারবো না। মায়া আপুরা যাওয়ার কথা ছিল, কিন্তু তুই যেহেতু যাবি না তাহলে থাক, কি আর করার।
মায়ার কথা শুনে সেকেন্ডে সব রাগ উধাও হয়ে গেছে। সত্যি মায়া যাবে? কিন্তু তুই তো যাবি না। না, আমি যাব, কাল তোরা রেডি হয়ে থাকিস। ঘটনা কি? মায়াপুর কথা বলতেই তুই রাজি হলি কেন? রিয়ার প্রশ্নে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, তাই নিজেকে সামলে নিলাম আর বললাম, মায়া আমাদের মেহমান, তাই ও যেহেতু যাবে সেখানে আমাদেরও যাওয়া উচিত। সব বুঝি আমি। কি বুঝোস তুই? বেশি বড় হয়ে গেছিস তাই না? কি বুঝি সেটা পরে বলবো, আগে তুই যে আমাদের সাথে যাচ্ছিস সেটা আপুকে জানিয়ে আসি। রিয়া চলে গেল। আমি আর রিয়ার সাথে কথা বাড়ালাম না, নইলে সব সত্যি জেনে যেত। আমার কাছে অনেক খুশি লাগছে যে কাল মায়ার সাথে ঘুরতে পারবো। আচ্ছা, কাল কি মায়াকে প্রপোজ করবো নাকি? ওকে করেই দেখি কি করে। খুশিতে নাচতে নাচতে ঘুমিয়ে পড়লাম। সকালে অনুভব করলাম কারো নরম হাত, আমি জড়িয়ে ধরে শুয়ে আছি। চোখ খুলে তাকিয়ে দেখি মায়ার হাত। আমি দ্রুত তার হাত ছেড়ে দেই আর লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। সরি, আসলে আমি বুঝতে পারি নাই, ভেবেছিলাম মায়ের হাত। সমস্যা নাই, আপনি উঠছেন না কেন? আপনাকে ডাকতে এলাম। উঠছি। এই বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে সবার সাথে নাস্তা করতে বসলাম। মা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস? মায়া আপু আসার পর থেকে ভাইয়া খুব কম কথা বলেছে, তাই না? সেটা তো আমি আগেই খেয়াল করেছি। এই হয়েছে, পাকনামি না করে নিজের খাবার খেয়ে রুমে যা। আমি তো তোকে বলি নাই, মাকে বলেছি। তাহলে তোর এত জ্বলছে কেন? বলছিস তো আমার নামে। তোর নামে তো একা বলি নাই, বলেছি তো মায়া আপুর নামেও। এমন সময় রিয়ার কল বেজে উঠল। ঝগড়া না করে কলটা ধর। রিয়া কল ধরল আর অন্য রুমে চলে গেল। দেখেছো মা, তোমার মেয়ে তলে তলে কত দূর এগিয়ে গিয়েছে। সেটাই তো দেখছি। আমি আর কথা না বলে খেতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আমাদের সামনে আসলো আর বলতে লাগলো, আজ মনে হয় না তোদের সাথে ঘুরতে যেতে পারবো। রিয়ার কথা শুনে মহা খুশি হলাম। তাহলে আমি আর মায়া একা যাব আর মায়াকে মনের সব কথা বলবো। কেন যেতে পারবি না? আমার এক ফ্রেন্ডের বাবা মা গ্রামে গেছে, তাই আমাকে কয়েকদিন ওর সাথে রাতে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। খুব খুশি হচ্ছিস তাই না? একবারের জন্য তো যাচ্ছি না, আবার আসবো আর তোকে জ্বালাবো। তুই ছাড়া ঘরটা খালি খালি লাগে রে, তোকে খুব মিস করব, সাবধানে থাকিস। তোকে পরে মজা দেখাবো। এই বলে রিয়া চলে গেল রেডি হতে। আমি চলে আসলাম আমার রুমে, এসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আমার রুমে আসলো। ভাইয়া আমাকে কিছু টাকা দে তো। আমি তো ভিক্ষুককে ভিক্ষা দেই না, তাহলে তোকে ভিক্ষা দিব কেন? কি আমি ভিক্ষুক? তোকে মজা পরে দেখাবো, আগে আমি আসি এখানে। ওকে দেখবো। এই নে কিছু টাকা আছে এখানে, এগুলো রেখে দিস। ওকে। রিয়া চলে গেল। আমি আবার আগের মতো মোবাইল টিপতে লাগলাম। কি হলো, আমরা ঘুরতে যাব না? যাব তো। তাহলে আপনি রেডি হননি কেন? এই তো হচ্ছি, তুমিও গিয়ে রেডি হয়ে নাও। 10 মিনিটের মধ্যে রেডি হবেন, নইলে আপনার ইহকাল আর পরকাল একসাথে করে দিব। ওকে ওকে হচ্ছি, তুমি যাও। মায়া চলে গেল। আমি একটা পাঞ্জাবি পরে নিলাম আর দ্রুত রেডি হয়ে নিলাম, নইলে আবার আমার 12টা বাজাবে। আমি রেডি হয়ে মায়ার জন্য বাহিরে অপেক্ষা করছি, কিন্তু ওর আসার কোনো নাম নেই। আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলে এখন নিজেকে আর পাওয়া যায় না। বাইকটা নিয়ে বের হলাম, বাইকে বসে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর মায়া আসলো। এ কি, এ আমি কাকে দেখছি? আমার সামনে যেন এক নীল পরি দাঁড়িয়ে আছে। মায়া একটা নীল কালার ড্রেস পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। হালকা সাজে মায়াকে অপরূপ লাগছে, যেটা লিখে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমি মায়ের দিকে একভাবে তাকিয়ে আছি। হঠাৎ মায়ের ধাক্কায় জ্ঞান আসলো। বলো। কি হয়েছে আপনার? আর কই হারিয়ে গেলেন? আমি একটা পরীকে দেখছিলাম। থাকার সুনাম করতে হবে না, এখন চলুন। মায়াকে পিছনে বসিয়ে আমি বাইক স্টার্ট করলাম। বাইকের লুকিং গ্লাস দিয়ে আমি বারবার মায়ের দিকে তাকাচ্ছিলাম, যেটা মায়াও বুঝতে পেরেছিল। আমার দিকে নজর না দিয়ে রাস্তায় নজর দিন, নইলে দুর্ঘটনা হতে পারে। মায়ার কথায় কিছুটা লজ্জা পেলাম, বাইকের স্পিড একটু বাড়িয়ে দিলাম। এই আস্তে চালান, আমার ভয় করছে।
এই বলে মায়া আমার পেটে হাত দিয়েছে। এই প্রথম মায়ার স্পর্শ আমি পেয়েছি। খুব ভালো লাগছিল ওর স্পর্শে। ভয় পাচ্ছ বুঝি? অনেক। আমি স্পিডটা কমিয়ে দিলাম। তারপর মায়াকে নিয়ে একটা পার্কে গেলাম। দুজনে পাশাপাশি বসে আছি, এক ধরনের ভালো লাগা অনুভব করলাম। আমি চিন্তা করছি মায়াকে কিভাবে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি। পাশ দিয়ে কয়েকটি পিচ্চি মেয়ে ফুল নিয়ে যাচ্ছিল, তাই ওদের ডাক দিলাম আর কয়েকটা ফুল কিনলাম। আজ এক্ষুনি এই ফুল দিয়ে আমি মায়াকে প্রপোজ করব। জানি না ওর রিয়াকশন কি হবে। এই ফুলগুলো কার জন্য কিনেছেন? আমি কোনো কথার উত্তর না দিয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। ওর চোখের দিকে যতই তাকাচ্ছি মনে হয় ওই চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি। কি হলো, কিছু বলছেন না যে? আমি কোনো কথা না বলে হাঁটু গেড়ে মায়ার সামনে বসে চোখ বন্ধ করে বলতে লাগলাম, মায়া, তোমাকে যেই দিন আমি প্রথম দেখেছিলাম সেই দিন থেকে আমার ঘুম তুমি কেড়ে নিয়েছো। আমি যেই দিকে তাকাই সেই দিকে তোমাকে দেখতে পাই। জানি না কেন আমার এমন হচ্ছে। আমি কোনো কিছুতেই ঠিকমতো মনোযোগ দিতে পারছি না তোমার জন্য। তোমার মায়াবী হাসিতে আমি বারবার হারিয়ে যাই। আমি তোমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার বাবুর মা হবে? এইগুলো মায়াকে বলে আমি চোখ বন্ধ করে আছি। জানি না ও কি বলবে। হয়তো আমাকে একটা থাপ্পড় দিবে, নইলে আমাকে ভুল বুঝবে। কিছুক্ষণ পর মায়ের অট্টহাসিতে চোখ খুললাম। তোর মতো ছেলে কিনা ভালোবাসে আমাকে? মায়ের কথা শুনে উঠে দাঁড়ালাম। আরে অনেক ছেলে আছে তোর থেকে ভালো, যাদের আমি পাত্তা দিই না। তোর ভাগ্য ভালো আমি তোর গায়ে হাত তুলি নাই। তোদের বাসায় বেড়াতে এসে মনে করেছিস যে আমি তোকে ভালোবাসবো? তাহলে তুই ভুল ভেবেছিস। আমি তোর মতো ছোট লোককে কখনোই ভালোবাসবো না। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না, আর আমার পেছনেও আসবি না। আমি চলে যাচ্ছি। আরে তুই তো আমার নখেরও যোগ্য না। আমি তোদের বাসায় থাকবো না, আর তুই আমার সামনে আসবি না। মায়ের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি মাটিতে পড়তে লাগলো। ও আমাকে এতটা অপমান করবে তা আমি কখনোই ভাবি নাই। আমিও ওর কোনো কথায় উত্তর দিলাম না। যদি দিতাম তাহলে হয়তো আরো অপমানিত হতাম। মায়া আমার সামনে থেকে চলে গেল আর আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি আর চোখের জল ফেলছি। কিছুক্ষণ পর কেউ একজন দৌড়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে ইচ্ছে করে এমন ব্যবহার করেছি। আমি মায়ার কণ্ঠ শুনে ওকে ছাড়িয়ে আমার সামনে আনলাম। দেখি ও কাঁদছে। প্লিজ ইমন, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে ইচ্ছে করে এমন ব্যবহার করেছি। ইচ্ছে করে মানে? যে ছেলেকে অপমান করা সত্ত্বেও কোনো প্রতিবাদ করলো না, তার ভালোবাসা পবিত্র। আমি তোমাকে যাচাই করার জন্য এমন করেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। মায়ের কথায় কিছুটা খুশি হলাম। তা আমাকে পরীক্ষা করে কি বুঝেছো? তুমি আমাকে সত্যিই ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। আমি আর কিছু না বলে মায়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। পাগলটা কাঁদছে কেন? পাগলিটাকে কাছে পাওয়ার খুশিতে পাগলটার অশ্রু বেয়ে পড়েছে। এখন ছেড়ে দাও, মানুষ দেখছে তো। আমার বউকে আমি ধরেছি, এতে তারা দেখলে দেখুক। বিয়ে হলো না আবার বউ? আজ বা কাল তো হবেই। হয়েছে, এবার ছেড়ে দাও। আমি মায়াকে ছেড়ে দিলাম। চলো ওই দিকটাতে বসি। আমি আর মায়া কাছাকাছি বসলাম। আচ্ছা, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? আমি তোমাকে ক্লাস 8 থেকে ভালোবাসি। তা আগে প্রকাশ করনি কেন? আমি চেয়েছিলাম তোমাকে দিয়ে করাবো, তাই আমি প্রকাশ করি নাই। মায়া আমার কাঁধে শুয়ে পড়লো আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মায়া, বলো। যাবে না তো কোনোদিন আমাকে ছেড়ে? না, কোনোদিন যাব না। দরকার হলে মারা যাব, তবুও যাব না। মায়ার মুখে মরার কথা শুনে ওর মুখ চেপে ধরলাম। কি হলো? আর কোনোদিন মরার কথা বলবা না, খুব কষ্ট হয় আমার। ওকে, আমার বাবুটা আর বলবো না। এইভাবে মায়ার সাথে কিছুক্ষণ বসলাম। চলো একটা রেস্টুরেন্টে যাই, খুব ক্ষুধা লেগেছে। ওকে চলো। তারপর আমি আর মায়া একটা রেস্টুরেন্টে বসলাম। সেইখানে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর মায়াও একটা টেবিলে বসলাম। হঠাৎ গেট দিয়ে চোখ পড়তেই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না।
ভাবতেই আমি অবাক হয়ে যাই, কারণ মাত্র তানভীর আর তার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে প্রবেশ করলো। আমি একটা বই দিয়ে নিজেকে আড়াল করতে চেয়েও পারলাম না। ওরা ঠিক দেখে ফেলেছে আর ওরা আমার কাছে আসছে। এইদিকে মায়া আমার অবস্থা দেখে বলে উঠল, কি হলো, তুমি এমন করছো কেন? চুপচাপ বসে থাকো, কোনো কথা বলবা না। তানভীর আমার কাছে এসে পড়ল। আরে ভাই, আপনার চেহারা ইমনের সাথে মিলে আছে। আপনি কি ইমন নাকি? ভাই, আপনার চেহারাও তো তানভীরের সাথে মিল আছে। আপনি কি তানভীর নাকি অন্য কেউ? ইমন ভাই, আপনি তো প্রেম করেন না শুনলাম। তাহলে এই আপুটা কে? তোদের পরিচয় করিয়ে দেই। আমাদের ভাবি নাকি? ও তোদের ভাবি। আর মায়া, ও হচ্ছে আমার ফ্রেন্ড তানভীর, আর ও হচ্ছে তানভীরের জিএফ বিন্দু। সারা রিলেশন শুরু করেছিস, অথচ একবারও বললিও না। আজকেই তো শুরু করলাম। তাহলে ট্রিট পাই আমরা। আজ তোদের খাওয়াবো। বল তোরা কি কি খাবি? ওরা সবাই অর্ডার করলো আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। তা ভাবি, আপনি ইমনকে কিভাবে জাদু করেছেন? মানে হলো, আজ পর্যন্ত অনেক মেয়ে এই পাথরের মনটাকে গলানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ হয় নাই। আপনি কিভাবে গলিয়েছেন? তানভীরের কথা শুনে সবাই হাসতে লাগলো। ভালোবাসতে গলানোর প্রয়োজন নেই, বরং নরম মন লাগে, তাহলেই হবে। আপনি যে জাদু জানেন সেটা আমি বুঝে গেছি। এইভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। দোস্ত, তুই আজকে আমার বাইকটা নিয়ে যা। কিরে, তোর আজ কি হলো? মানে? আগে যখন চাইতাম দিতি না, আর আজ নিজে থেকে দিচ্ছিস? দিচ্ছি, তুই নিয়ে যা, পরে না হয় দিয়ে দিস। ওকে। তানভীর বিন্দুকে পিছনে বসে বাইকটা নিয়ে গেল। কি হলো, বাইকটা দিয়ে দিলে কেন? আমরা রিকশায় করে যাব, তাই দিয়েছি। তাই? একটা রিকশা ডেকে দুজনে উঠে পড়লাম। আমি মায়ের কাঁধে শুয়ে পরম সুখ অনুভব করছি। এইভাবে সারাদিন ঘুরে বাসায় চলে আসলাম। আজ আমি খুব খুশি, কারণ আজ মায়াকে নিজের করে পেলাম। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখে ঘুম চলে আসলো। ঘুম ভেঙেছে রাতে। ঘুম থেকে উঠে দেখি মা নানান ধরনের পিঠা বানাচ্ছে। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি মায়াও মায়ের সাথে কাজ করছে। মায়ার নাকে ঘাম লেগে আছে, ইচ্ছে করছে মুছে দিতে। মা থাকার কারণে এটা সম্ভব হয়ে উঠল না। মা, বাবা আসে নাই? তোর বাবা রুমে আছে। বাবা এসেছে, অথচ আমাকে ঘুম থেকে উঠাওনি কেন? তোর হয়তো ক্লান্ত লাগছিল, তাই আর ডাকিনি। ও, এই বলে আমি একটা চেয়ারে বসলাম যেখান থেকে মায়াকে দেখা যাবে। আমি দূর থেকে মায়াকে নানা ইশারা করছি, মায়াও মায়ের অগোচরে ইশারা করে যাচ্ছে। রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম। কিরে, আজকে কেমন ঘুরলি? আমাকে জিজ্ঞেস না করে মায়াকে করো। মায়া, উত্তরটা তুই দে। মামা, আজকে ঘুরতে অনেক ভালো লেগেছে। আজকের দিনটা আমার জন্য স্পেশাল। তুই খুশি কিনা তাই বল। অনেক অনেক খুশি, যেটা প্রকাশ করতে পারবো না। থাক, আর প্রকাশ করা লাগবে না, এখন যাও। সবাই খেতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম কেউ জানি আমার পায়ে খোঁচা দিচ্ছে। মায়ার দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসছে। তার মানে এইগুলা মায়াই করছে। আমিও কোনো রিয়াকশন না দেখিয়ে খেতে লাগলাম। একটু পর একটা জোরে খোঁচা দিল, আর সাথে সাথে আমার কাশি আরম্ভ হয়ে গেল। এই নে পানি খা, আস্তে খেতে পারিস না? মায়ের দিকে রাগি চোখে তাকালাম, দেখি ও মিটিমিটি হাসছে। আমি খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। এসে মোবাইলে ফেসবুকিং করতে লাগলাম। এমন সময় মায়া আমার রুমে আসলো। কি করছো? মেয়েদের সাথে চ্যাট করছি। ওকে রাগানোর জন্য বললাম, কি? এই বলে এক ছো মেরে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়। এই, আমার মোবাইল নিলা কেন? দেখি তুমি কোন মেয়ের সাথে কথা বলছিলে। মায়া অনেকক্ষণ যাবত চেক করলো। কই, কারোর সাথেই তো কথা বলো নাই। তোমাকে রাগানোর জন্য এই কথা বলেছি। এই নাও তোমার মোবাইল। আমি মোবাইলটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম, কারণ মায়া আমার ফ্রেন্ড লিস্টের সবগুলো মেয়েকে ব্লক করে দিয়েছে। এ কি, তুমি ওদের ব্লক করেছো কেন? তুমি যাতে ওদের সাথে কথা বলতে না পারো তাই ব্লক করে দিলাম। কিন্তু আমি তো ওদের সাথে কথা বলি নাই।
বলো নাই ভালো কথা, আর বলার চেষ্টাও করবা না। যদি চেষ্টা করি তাহলে? এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলছো? এই বলে মায়া আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। এই কি করছো? কেউ এসে যাবে তো, তাড়াতাড়ি ছাড়ো। কি বলেছিস আগে সেটা বল। বলেছি আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না। মনে থাকে যেন, তুই শুধু আমাকে দেখবি আর আমার সাথেই কথা বলবি, অন্য কারোর সাথে না, বুঝেছিস? বুঝেছি। এবার ছাড়ো আমাকে, কেউ এসে যাবে। আসলে আসুক, আমার ভয় নাই। আরে পাগল হয়ে গেছো নাকি? তাড়াতাড়ি নামো। মায়া নামতে চাইছিল না, আমি জোর করে আমার উপর থেকে নামিয়ে দিলাম। আর কোনো দিন এইসব বললে খবর করে ছেড়ে দিব। আমি ওর কথা শুনে আর ওর চাপে হাঁপাতে লাগলাম। তুমি এত মোটা কেন? কি আমি মোটা? তোমার চোখে কি আমাকে মোটা মনে হয়? অনেক। আবার শাস্তি দেব নাকি? না না, আর দিলে মরেই যাব। তাহলে শুয়ে পড়ো, গুড নাইট। গুড নাইট। লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে বুকটা খুব ভারী অনুভব করলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঘুমটাও ভেঙে গেছে। তাকিয়ে দেখি মায়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে আছি। হালকা ড্রিম লাইটের আলোতে ওর মুখের মায়াটা আরও বেড়ে গেল। কিন্তু ও আমার রুমে আসছে কখন? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। মায়া, এই মায়া, এই ওঠো। তুমি এখানে এসেছো কখন? কি হয়েছে তোমার? একটু ঘুমাতেও দিবা না নাকি? আরে পাগল, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার রুমে যাও। না, আজকে আমি ওখানে ঘুমাবো, তোমার বুকের উপর ঘুমাবো। প্লিজ পাগলামি করিও না। আচ্ছা আরেকদিন ঘুমাইও, আজকে না। আচ্ছা তুমি এমন কেন? কেমন? কই আমাকে একটু জড়িয়ে ধরবা, তা না, উল্টো আমাকে আরেক রুমে পাঠিয়ে দিচ্ছ। তুমি যে মাঝরাতে আমার রুমে এসেছো, কেউ দেখলে যে কি ভাববে তুমি কি জানো? না জানি না, এখন ঘুমাতে দাও। না না, এখন রুমে যাও। যাবো এক শর্তে। কি শর্ত? আমাকে চুমু খেতে হবে। তুই মনে হয় আজকে পাগল হয়ে গেছো। কেন? এত রাতে এসব কেউ শর্ত হিসেবে? কথা বলার মাঝখানে মায়া তার গোলাপি ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। এইভাবে কয়েক মিনিট রাখলো। ছেড়ে দেওয়ার পর দুইজনে হাঁপাতে লাগলাম। পাগল নাকি তুমি? আরেকটু হলে তো মরেই যেতাম। কেন, তুমি মজা পাও নাই? থাক, আর প্রশ্ন করতে হবে না, এখন যাও। ওকে যাচ্ছি, আবার পরে আসবো। ওকে, গুড নাইট। এই বলে মায়া চলে গেল। আর আমি মুচকি হাসতে লাগলাম। পাগলিটা পারেও বটে। আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ভোরে ঘুম থেকে আজ নিজে নিজে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম। সবাই মনে হয় ঘুমাচ্ছে, তাই ডিস্টার্ব যাতে না হয় এই জন্য ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি মায়া। আরে তুমি এইখানে? আমারও তো একই প্রশ্ন। যে ছেলেকে ঘুম থেকে ওঠানো একটা দুষ্কর ব্যাপার ছিল, আজ সে সবার আগে কিভাবে উঠলো? এমনিতেই ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। তা তুমি এইখানে? গিয়েছিলাম তোমাকে ডাকার জন্য, গিয়ে দেখি তুমি নাই, তাই ভাবলাম হয়তো ছাদে আছো। ও, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? যদি অনুমতি না দেই তাহলে? তাহলে ধরবো না। আর যদি দেই? তাহলে ধরবো। তাহলে ধরো। আমি মায়ের হাতটা ধরলাম আর পাশাপাশি দুজনে দাঁড়িয়ে আছি। বাহ, কত সুন্দর বন্ধন। তৃতীয় কণ্ঠ শুনে পিছনে তাকালাম, দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে আমি মায়ের হাতটা ছেড়ে দেই। কিরা, হাত ছাড়লি কেন? ধরে রাখ। তুই কখন আসলি? আর তোর তো আরো কয়দিন পরে আসার কথা। কেন, আমার সামনে বুঝি প্রেম করতে কষ্ট হয়, তাই আমাকে বারবার বিদায় করছিস? না, সেটা না। তা কবে, কে, কাকে, কিভাবে প্রপোজ করলি? তোমার ভাইয়া আমাকে আগে প্রপোজ করেছে। কি? কি রে ভাইয়া, তোর এত বড় সাহস কিভাবে হলো? মানে হলো যে ছেলে সব কিছুতে ভয় পায়, সে আবার কিভাবে প্রপোজ করে? হয়েছে থাক, নিজের কাজগুলো আমার উপর চাপিয়ে দেওয়া লাগবে না আর। তবে তোমাদের দুজনকে খুব ভালো মানাবে। আচ্ছা তুই বুঝলি কেমনে যে আমরা ছাদে? ঘরে এসে দেখি দরজা খোলা, তুইও নেই আর আপুও নাই।
তাই ভাবলাম তোরা ছাদে আসিস। ছাদে এসে দেখি প্রেম চলছে এইখানে। রিয়ার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। থাক ভাইয়া, আর লজ্জা পেতে হবে না। এখন হঠাৎ করে চলে আসলি কেন? রাতে ওর কাছে থাকবো, শুধু তাই দিনে চলে আসলাম। ও আচ্ছা, নিচে চল। চল। বাসায় ঢুকতে মা খুব অবাক হয়ে গেছে। কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? এইটা কি তুই নাকি কোনো ভূত? ভূত মানে? যে এই ছেলে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর করে দিত, আর সে এত ভোরে ভোরে কিভাবে উঠলো? থাকা সুনাম করতে হবে না। আর রিয়া, তুই এইখানে? কিছুক্ষণের জন্য এসেছি, আবার চলে যাব। ও, আমি আমার রুমে চলে আসলাম, মায়া আর রিয়া তাদের রুমে চলে গেল। আমি মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আসলো আমার রুমে। কিরে, কিছু বলবি নাকি? আচ্ছা, তুই কি কাল আপুকে প্রপোজ করেছিলি? কেন? না, এমনি। বাবা মা জানে? এখন জানে না, পরে জানাবো। তুই যে নতুন রিলেশনে গিয়েছিস, তার জন্য আমাকে কিছু দিবি না? কি লাগবে তোর? আমাকে বেশি কিছু না, 2000 টাকা দিলেই হবে। টাকা নেওয়ার জন্য এত সুন্দর ব্যবহার, তাই না? বুঝেই যখন গিয়েছিস, তাহলে আর দেরি না করে দিয়ে দে। না, আমার কাছে এখন টাকা নেই। কি আর করার, ভাবছি বাবাকে বলবো না, এখন দেখছি বলতে হবে। আচ্ছা, আমি চাই। এই দাঁড়া। কি হয়েছে বল। এই নে, এখানে 2000 টাকা আছে, কাউকে কিছু বলবি না। ওকে। উম্মা। থাক, আর মায়া দেখাতে হবে না। আচ্ছা, দেখাবো না। এখন চল, নাস্তা করবি। চল। সবাই একসাথে বসে নাস্তা করতে লাগলাম। মা, আমার কাছে টাকা নেই, আমাকে কিছু টাকা দিও। আচ্ছা, দিব। ওই মা, তোকে কিসের টাকা দিবে? তুই তো আমার থেকে নিলি। আমি তোর থেকে কিসের টাকা নিয়েছি? রিয়ার প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। না থাক, বলার দরকার নেই, নইলে আমি ফেসে যাব। কি রে, বলছিস না কেন? কিসের জন্য নিয়েছি? কই না তো, তুই তো নিসনি। এইবার সত্য কথা বেরিয়েছে। আমি চুপ করে খেতে লাগলাম, কোনো কথা বলছি না, নইলে নিজেই বিপদে পড়ব। নাস্তা করে এসে রুমে শুয়ে রইলাম আর একটা বই নিয়ে পড়তে লাগলাম। মায়া এসে বইটা নিয়ে নিল। কি হলো, আমার বই নিলে কেন? কিসের এত পড়াশোনা? আমার সাথে একটু গল্প করতে পারো না? তুমি যে পাগলামি করো, এতে ধরা পড়ে গেলে শেষ। এতই যখন ভয়, তাহলে প্রেম করো কেন? প্রেম করছি ভালো কথা, কিন্তু তোমার মতো তো এত পাগল না। কি, আমি পাগল? এই বলে মায়া আমাকে জোরে চেপে ধরলো। এই কি করছো, ছাড়ো বলছি। আমাকে কি বলেছো, আরেকবার বলো। না, কিছু বলি নাই তো। এমন সময় রিয়া আমার রুমে এসে একটা কাশি দিল। মায়া দ্রুত আমাকে ছেড়ে লজ্জায় এক কোণে দাঁড়িয়ে পড়ে। তোদের প্রেম কি হয়েছে নাকি আরো বাকি আছে? তুই এখানে কেন? কেন, আমি আসাতে বুঝি বিরক্ত হয়েছিস? না, তা না, হঠাৎ করে চলে আসছিস তাই বললাম আর কি। প্রেম করছিস ভালো কথা, কিন্তু সাবধানে করতে পারিস নাকি? সেটা তোর ভাবিকে বল, বারবার ইয়ে করে। ইয়ে করে মানে? মায়াকে জিজ্ঞেস কর আমাকে কেন করছিস। রিয়া, তুমি বাইরে যাও তো, তোমার ভাইয়াকে একটা শিক্ষা দিব। না বোন, তুই যাস না। তোমরা যা ইচ্ছে তাই করো, আর ভাইয়াকে একটা উচিত শিক্ষা দিবা। এই বলে রিয়া চলে গেল আর মায়া দরজা আটকে দিল। আমি তো ভয় শেষ, আল্লাহ মালুম যে কি না কি করে আজকে। এই তুমি দরজা আটকালে কেন? তোমাকে শিক্ষা দিব তাই। এই বলে মায়া আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছনে যেতে লাগলাম। এক পর্যায়ে দেওয়ালে ঠেকে গেলে মায়া আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। এটা কোন ধরনের পাগলামি? এখনো তো পাগলামির কিছুই দেখো নাই, সব পরে দেখবা। তাহলে আমাকে এখন ছেড়ে দাও, পরে যখন দেখাবা তখন ধইরো। তোকে এখন দেখাবো? এই মা আসছে। এই কথা বলার পর মায়া আমাকে দ্রুত ছেড়ে দেয় আর আমি দরজা খুলে বাহিরে বেরিয়ে আসি। আজকে বেঁচে গেলা, পরবর্তীতে কে বাঁচাবে? সেটা পরে দেখা যাবে। আমি দৌড়ে অন্য রুমে চলে গেলাম। কি রে, বাচ্চাদের মতো দৌড়াচ্ছিস কেন? আরে একটা রাক্ষসী আমার পিছনে, তাই। তোদের আর পাগলামি গেল না? আমার গেছে, কিন্তু ওদের যাই নাই।
আমি বাহিরে চলে আসলাম, তানভীরকে একটা কল দিলাম। কিরে, আমাদের তো মনে হয় ভুলেই গেলি। তুই মনে হয় আমাদের মনে রেখেছিস। তুই এখন রিলেশন করস, তাই আমাদের টাইম দিবি নাকি তোর জিএফ কে দিবি? হয়েছে ভাই, নদীর পাড়ে আয়, আড্ডা দিব। দাঁড়া আসতেছি। আয়। আমি গিয়ে নদীর পাড়ে এলাম। এইখানে সবাই জোড়ায় জোড়ায় বসে থাকে, আমি একমাত্র ব্যক্তি যে একা বসে আছি। কিছুক্ষণ পর তানভীর এলো। কিরে, তোর এতক্ষণ লাগলো আসতে? হুট করে তো আসা যায় না, হাতে কাজ ছিল তাই সেইগুলো শেষ করে এসেছি। দোস্ত, তোকে না আমার ফুফাতো বোনের কথা বলেছিলাম? কেন, কি হয়েছে? তুই যে মেয়েকে আমার সাথে রেস্টুরেন্টে দেখেছিলি, ওই মেয়ে আমার ফুফাতো বোন। তুই তোর ফুফাতো বোনের সাথে রিলেশনে গিয়েছিস? এই কথা গতকাল বলতে পারলি না? বলি নাই ইচ্ছে করে, নইলে তুই আবার কি উল্টাপাল্টা বলিস তাই। এই তো তুই বুঝতে পেরেছিস। তুই কেমন সেটা তো আমার জানা আছে। আরে ভাইয়া, আপনি এখানে? একটা মেয়ের কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি সোমা, আর তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরে সোমা, তুমি এইখানে? আমরা এদিকে এমনি হাঁটতে এলাম। ও ভাইয়া, ওর সাথে পরিচিত হন। ও হচ্ছে আমার কাজিন স্নেহা, আর স্নেহা ও হচ্ছে আমার ভালোবাসার মানুষ ইমন। সোমার কথা শুনে আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম। হাই, হ্যালো। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আমারও। সুমা, ইমন তোমার ভালোবাসার মানুষ না। মানে? মানে হলে ইমন নতুন রিলেশনে গেছে। কি? না, এটা অসম্ভব। সম্ভব হয়েছে। আপনি খুব খারাপ। এই বলে সুমা চলে গেল। আমি আর তানভীর আগের মতোই বসে রইলাম। কি মেরে ভাই, কিছুই ছাড়তে চায় না। আরে বাদ দে ওদের কথা। তানভীরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে মায়ার রুমে উকি মেরে দেখি ও উপর হয়ে শুয়ে আছে। আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মায়া আমার রুমে আসলো। তাকে দেখে কিছুটা বিষণ্ণ লাগছে। কি হয়েছে মায়া? তুমি একটু ছাদে আসো, তোমার সাথে কথা আছে। আমি মায়ার সাথে ছাদে গেলাম। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর আমি বললাম, কি হয়েছে বলো? তুমি বাইরে কোথায় গিয়েছিলে? তানভীরের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তানভীরের সাথে নাকি কোনো মেয়ের সাথে? মেয়ের সাথে কেন? আমি তো তানভীরের সাথে গিয়েছি। ও, তাহলে এগুলো কি? এই বলে মায়া তার মোবাইলটা বের করে কিছু ছবি দেখালো। ছবিগুলো হলো আমি যে সুমার কাজিনের সাথে হাত মিলিয়েছিলাম সেই ছবি। ও এইগুলা? তাহলে ঘটনাটা শোনো। মায়াকে সব বললাম। তারপর মায়া বলল, আমি জানি তুমি মিথ্যা বলবা না। কিভাবে জানলা? তুমি যখন বেরিয়েছো তখন আমি তোমার পিছু পিছু গিয়েছিলাম। তারপর যখন তুমি ওই মেয়েদের সাথে কথা বলছিলে তখন আমার অনেক খারাপ লেগেছে। আবার যখন তুমি আমাদের রিলেশনের ব্যাপারে বলছিলে তখন খুব খুশি হয়েছিলাম। ফলাফল কি পেয়েছো? ফলাফল পেয়েছি যে আমার ইমন আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। ভুল, আমি অনেক মেয়েকে ভালোবাসি। আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলে দিব। কলার চেপে ধরে কথাটা বলল। মারো ভাবি, বলারটাকে বেশি করে মারো। রিয়ার কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। কিরে, আজকে ভাবিকে পেয়ে ভাবির পক্ষ নিয়ে নিলি? তুই হচ্ছিস একটা বলদের হাড্ডি, তোর এইরকম শাস্তি হওয়া প্রয়োজন। ওকে ওকে, একদিন আমার সময় আসবে, সেই দিন দেখাবো মজা। ভাইয়া, তোকে একটা আবদার করবো, রাখবি? কি বল? ভাইয়া, কাল আমাকে আর ভাবিকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবি? গতকালই তো ঘুরে এলাম। আমি তো যাই নাই, প্লিজ আমাকে নিয়ে যাইস কাল। আমি তো বদের হাড্ডি, তাই আমি নিয়ে যাব না। প্লিজ ভাইয়া, আর কিছু বলবো না, প্লিজ রাজি হয়ে যা। ওকে, কাল নিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি যাই। কেন, কই যাবি তুই এখন? আবার বলতে হবে নাকি তোকে? ও মনে পড়েছে। আচ্ছা, সাবধানে যাস। ওকে। আর ভাবি, তুমি ওকে ইচ্ছা মতো টাইট দিবা। ওকে, দিব। এই বলে রিয়া চলে গেল।
আমি আর মায়া পাশাপাশি বসলাম একটা দোলনায়। আচ্ছা মায়া, আমি যদি হারিয়ে যাই তাহলে কি করবা? তোমাকে আমি হারাতে দিব না। আচ্ছা যদি মারা যাই তো? এই কথা বলার আগে আমার মুখটা ধরে ফেললো। এমন কথা আর কোনোদিনও মুখে আনবা না, আমার খুব কষ্ট হয়। ওকে, আর বলবো না। আচ্ছা আমি যদি তোমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাই তাহলে? কি হলো, বলছো না কেন? আমি জানি তুমি আমাকে কষ্ট দিয়ে মজা পাও, তাই বলে এত কষ্ট দিবা? তোমাকে আবার কিসের কষ্ট দিলাম? তুমি জানো না এইসব কথা শুনলে খুব কষ্ট হয় আমার। ওকে, আর বলবো না। মনে থাকে জানো। থাকবে। চলো এখন নিচে যাই, নইলে ওনারা আবার সন্দেহ করে বসবে। চলো। আমি আর মায়া চলে আসলাম। এইভাবে দিনটা হাসি খুশিভাবে কাটিয়ে দিলাম। রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম। বাবা, তোমার গাড়ির চাবিটা একটু আমাকে দিও। কেন? রিয়া বায়না ধরেছিল যে কাল নাকি তারা ঘুরবে, তাই আর কি। আমারটা অফিসিয়াল, তুই বরং গ্যারেজ থেকে একটা নিয়ে যাস। ওকে, চাবিটা দিও। সকালে তোর মাকে বলিস, তোর মা দিয়ে দিবে। আচ্ছা। খাবার খেয়ে শুয়ে রইলাম আর ফেসবুক চালাচ্ছি। ঘুম আসছে না কিছুতেই। রাত তখন অনেক। হঠাৎ শব্দ পেলাম কেউ আমার রুমের দরজা খুলছে। তাকিয়ে দেখি মায়া আমার রুমে আসছে। কি হলো, তুমি ঘুমাওনি? না, আমার ঘুম আসছে না। কিন্তু তুমি ঘুমাওনি কেন? আমারও ঘুম আসছে না, তাই বলে কি তুমি আমার রুমে আসবা? আসলে সমস্যা নাকি? বাবা মা একবার দেখে ফেললে জানো কি হবে? আমি এখন কোনো কথা শুনতে চাই না। আমি এখন তোমার রুমে ঘুমাবো। এই মাঝরাতে তোমাকে কি পাগলে ধরেছে নাকি? ধরেছে। এই বলে মায়া আমার বিছানায় উঠে শুয়ে পড়ল। এই উঠো, কেউ দেখে ফেলবে। আজকে বলেছি আমি এই রুমে ঘুমাবো, তার মানে ঘুমাবোই। সকালে কেউ দেখে ফেলবে তো। সবার ওঠার আগে আমি উঠে চলে যাব, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো আর তোমার মতো না। ওকে, যদি ভোরে ভোরে উঠতে পারো তাহলে ঘুমাও। তুমি এখন মোবাইল রাখো। রাখলাম। তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। তোমাকে জড়িয়ে ধরবো? অবাক হওয়ার কিছুই নেই, ধরতে বলছি ধরো। আমি আর কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পর একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো হিসেব নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া পাশে নাই, তার মানে চলে গেছে। যাক বাবা, বাঁচলাম। কবে যেও আমাকে বিপদে ফেলবে আল্লাহ মালুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আমার রুমে আসলো। কিরে, তুই কখন আসলি? মাত্র আসলাম, ঘুরতে যাওয়ার জন্য রেডি হ। মাত্র খাবার খেলাম আর তুই মাত্র আসলি। আগে একটু রেস্ট নিই, তারপর রেডি হব। না না, তাড়াতাড়ি রেডি হবি। এত তাড়াতাড়ি কেন? প্লিজ ভাইয়া, আজকে অনেকক্ষণ ঘুরবো, তাই আগে আগে বের হব। ওকে, তোরাও রেডি হ। এই বলে রিয়া চলে গেল। আমি আলমারি থেকে একটা শার্ট আর প্যান্ট বের করে সেইগুলো পরে নিলাম আর মায়ের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম আর মহারানীদের জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ হয়ে গেল, তাদের আসার কোনো নাম নেই। বাধ্য হয়ে আবার রুমে ঢুকলাম। এই, তোদের হলো নাকি? এই তো ভাইয়া, আর 5 মিনিট লাগবে। ওকে, তাড়াতাড়ি আয়। আমি গিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তারা গাড়ির সামনে আসলো। আমি ওদের দিকে তাকিয়ে আছি। যেইভাবে তারা সেজেছে মনে হয় আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি মায়ার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। বাহ, মায়াকে আজকেও দারুণ লাগছে। ওর রূপের তুলনা করার ভাষা আমার নাই। এই ভাইয়া, শুধু মায়ার দিকে তাকালে হবে? দেখ তো আমাকে কেমন লাগছে। তোকে দেখতে একদম পেতনির মতো লাগছে। কি আমাকে কিসের মতো লাগছে? না না, অনেক সুন্দর লাগছে। নইলে আবার কি করে বসে? এবার চল। আমি রিয়াকে পিছনের সিটে বসিয়ে ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা একটা পার্কে ঢুকলাম। আমি, মায়া আর রিয়া বসে আছি আর গল্প করছি। এমন সময় একটা ছেলে আসলো।
এসে রিয়াকে বলতে লাগলো, রিয়া, তুমি এই ছেলের সাথে বসে আছো কেন? ছেলেটাকে দেখে আর প্রশ্নে রিয়া অনেকটা ভয় পেয়ে গেছে আর অবাক হচ্ছে। রিয়া চোখ দিয়ে বারবার ছেলেটিকে ইশারা করে যাচ্ছে, ছেলেটি তবুও প্রশ্ন করে যাচ্ছে। কি হলো, বলছো না কেন? তুমি অন্য ছেলের সাথে বসে আছো কেন? রিয়া, এই ছেলেটি কে? আসলে ভাইয়া ও হচ্ছে আমি হচ্ছি রিয়ার বিয়ে, আমার নাম সুমন। কি রে রিয়া, তোর বিয়ে পাচ্ছে তুই আগে বলি না কেন? আসলে ভাইয়া আপনি কে আর এত প্রশ্ন কেন করছেন? আমি হলাম রিয়ার ভাই। তাহলে আপনি ইমন ভাইয়া? জি, আমি ইমন। আপনার নাম অনেক শুনেছি রিয়ার কাছে। কিন্তু রিয়া তো আমাকে তোমার ব্যাপারে কিছুই জানায় নাই। কি হলো রিয়া, তুমি কিছু জানাও না কেন? কারণ আমি চাইছিলাম না আমাদের সম্পর্কের কথা সবাই জানুক। এখন তো আমি জেনে গেছি, এখন কি হবে? প্লিজ ভাইয়া, তুই বাবা মাকে কিছু বলিস না। আরে বলবে না, ওর ঘাড়ে এত বড় মাথা নেই যে ও বলবে। মায়া বলেছি বিধায় বাবা মাকে বললাম না। ধন্যবাদ মায়া ভাবি। তা তুমি এখানে কি করছিলে? সুমনকে প্রশ্ন করলো মায়া। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর তোমাকে দেখে পিছু নিয়েছি। ওকে, তাহলে আজকে আমাদের সাথে তুমিও থাকো। আপনাদের আপত্তি না থাকলে থাকতে পারি। না না, আমাদের আধিও নাই। আপনি আজকে আমাদের সময় দিবেন। ওকে। এইভাবে আমরা কিছুক্ষণ পরিচিত হলাম। রিয়া হঠাৎ একটা পিচ্চির কাছ থেকে কয়েকটা গোলাপ কিনলো। এই নে। এইগুলো দিয়ে আমি কি করব? তুই আবার আমাদের সামনে মায়া ভাবিকে প্রপোজ করবি? আরে না না, আমি পারবো না। না না ভাইয়া, আপনাকে পারতে হবে, আজকে আবার সবার সামনে করতে হবে। ওকে। ফুলটা হাতে নিয়ে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসলাম আর বলতে লাগলাম, মায়া, তোমার ওই শাড়ির কুচিটা ধরার দায়িত্ব আমি নিতে চাই। আমি তোমার ওই দুটি হরিণী চোখে হারিয়ে যেতে চাই। আমি চাই তুমি আমার বাবুর আম্মু হও। তুমি কি দিবে আমাকে এইসবের অধিকার? মায়া ফুলটা হাতে নিল, তারপর বলল, দিলাম তোমাকে সব অধিকার। সুমন আর রিয়া করতালি দিতে লাগলো। আমি আর মায়া লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছি। থাক ভাইয়া আর ভাবি, আর লজ্জা পেতে হবে না। আমি আর মায়া একটা নিরিবিলি জায়গায় বসলাম। সুমন আর রিয়া আরেকটা জায়গায় বসলো। ভালো লাগছে আমার সাথে ঘুরতে? অনেক। কিন্তু আমি তো তোমাদের ঘোরাতে আসি নাই। তাহলে কিসের জন্য এসেছো? পার্কে অনেক মেয়ে আছে, তাই তাদের দেখতে আসলাম। খবরদার, ওই কাজ করলে তোমার চোখ উপড়ে ফেলে দিব। তুই শুধু আমাকে দেখবি। আরে এত রাগার কি আছে? আমি তো মজা করেছি। মজা করেছো কিনা জানি না, তবে কোনো মেয়ের দিকে তাকাবা না। ওকে, তাকাবো না। আচ্ছা, আমি একটু তোমার কোলে শুতে পারি? অবশ্যই। আমি মায়ার কোলে শুয়ে পড়লাম আর মায়া আমার চুলে বিলি কেটে দিচ্ছে। মায়ার প্রতি স্পর্শে আমার ভালো লাগা কাজ করছে। ওর হাতে যেন জাদু আছে। আচ্ছা মায়া, তোমার বাবা মা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি করবা? যদি তোমার আমার মিল না হয়, আমি অন্য কোনো পুরুষকে নিজের স্বামী হিসেবে মানব না। সেম প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তাহলে তোমার উত্তরটা কি হবে? আমার উত্তরও তোমার মতো সেম। আমাদের এই ভালোবাসার বন্ধন যেন না ভাঙে কোনোদিনও। শুধু এই দুনিয়াতে নয়, বরং হাসরের দিনেও আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমিও। তোদের প্রেম কি হলো নাকি আরো বাকি আছে? রিয়ার কথা শুনে আমি দ্রুত মায়ার কোল থেকে উঠলাম। আমার মনে হয় বিরক্ত করে ফেললাম, তাই না ভাইয়া? না না, ঠিক আছে। ভাইয়া চলো কিছু খাবো। ওকে, একটা রেস্টুরেন্টে গিয়ে বসি তাহলে। ওকে। আমরা সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। সবাই তাদের পছন্দের খাবার অর্ডার করলো। সবাই মিলে খেতে লাগলো। খাওয়ার পর সবাইকে একটা শপিং মলে নিয়ে গেলাম। আমি মায়ার জন্য একজোড়া নূপুর কিনেছি। মায়া, তোমার পাটা দাও তো। আবার কি দরকার ছিল এগুলো কিনার? চুপ থাকো।
আর পাটা এগিয়ে দাও। মায়া পাটা এগিয়ে দিল আর আমি তার পায়ে নূপুরের জোড়াটা পরিয়ে দিলাম। মায়াও আমার জন্য একটা ঘড়ি পছন্দ করেছে। মায়া নিজের হাত তার পছন্দের ঘড়িটা পরিয়ে দিল। রিয়া আর সুমন তাদের জন্য কিছু কিনলাম। শপিং থেকে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর সুমনকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম। আমি খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি। রুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। রিয়া আমার রুমে আসলো। কিরে ভাইয়া, আজকে সুমনকে কেমন লাগলো? সুমনের মতো একটা ভালো ছেলে কিভাবে তোর মতো পেতনির সাথে প্রেম করে মাথায় ঢুকছে? কি আমি পেতনি? নয়তো কি? আমি তোদের ব্যাপারে সব বলবো বাবা মাকে। যা ইচ্ছা বল, আমার কোনো ভয় নেই, কারণ আমি তোরটাও বলবো। প্লিজ ভাইয়া, বাবা মাকে কিছুই জানাস না। ওকে যা, তোকে মাফ করে দিলাম। বল না সুমনকে কেমন লেগেছে? ছেলেটা আসলে অনেক ভালো। তাই নাকি? তুই আমাকে আগে বলিস নাই কেন সুমনের ব্যাপারে? বলি নাই, তোরা আবার কি মনে করিস তাই বলি না। দেখেছিস, সত্যি কখনো চাপা থাকে না, সেটা একদিন বেরিয়ে আসবে। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি যাই, পরে আসবো। ওকে। রাতে সবার সাথে খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে শুয়ে রইলাম। প্রচণ্ড ক্লান্তিতে চোখের পাতা আর খুলে রাখতে পারলাম না। মাঝরাতে কেউ আমাকে ধরে ডাকছে আর কান্না করছে। আমি ঘুম ভেঙে দেখি মায়া আমাকে ধাক্কা দিচ্ছে আর কান্না করছে। ওর কান্না দেখে আমার চোখের ঘুম নিমিষে উধাও হয়ে যায়। কি হয়েছে মায়া, কাঁদছো কেন? তুমি ঠিক আছো তো? আমি তো একেবারে ঠিক। কি হয়েছে বলবা তো? মায়া কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। কি হয়েছে বলবা তো? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নের জন্য কান্না করছো কেন? পাগল নাকি তুমি? আমি স্বপ্ন দেখেছি তুমি আমাকে একা রেখে না ফেরার দেশে চলে গেছো। আরে পাগলি একটাই, দেখো আমি তোমার সামনে। এখন অনেক রাত হয়েছে, নিজের রুমে যাও। না, আজ আমি তোমাকে ছেড়ে যাব না। তাহলে চুপটি করে এখানে শুয়ে পড়ো আর ভোরে ভোরে চলে যেও। ওকে। মায়াকে পাশে শুয়ে দিলাম। ও বলল, আজ সারা রাত আমাকে জড়িয়ে ধরে থাকতে হবে। সারা রাত? সারা রাত, নইলে আমি কিন্তু কান্না করে দিব। ওকে, ধরবো। আমি মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আর মায়াও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এইভাবে কেটে গেল কয়েকটি দিন। আমার আর মায়ার সম্পর্ক ঠিক আগের মতোই আছে, তবে পাগলিটাকে খুব ভালোবাসি আর পাগলটাও পাগলিকে খুব ভালোবাসে। কাল আমার আবার কলেজ খোলা, তাই আমি আমার কাপড়গুলো ঠিক করতে লাগলাম। এমন সময় মায়া রুমে আসলো। কিছু বলবে? কাল মা আসবে এখানে? সত্যি? এত খুশি হচ্ছ কেন? অনেকদিন যাবৎ ফুপিকে দেখি না, কাল দেখবো, তাই একটু খুশি লাগছে। ও, তা কি করছো? মোবাইল টিপছি। আমি স্পষ্ট দেখেছি যে তুমি কাপড়গুলো ঠিক করছো, তাহলে মোবাইল টিপছো মানে? জানোই যখন, তখন আবার প্রশ্ন করলা যে? খুব কথা শিখেছো তাই না? এইটা বুঝি শিখা হলো? আচ্ছা, একটু পরে আইসো, কাজগুলো শেষ করে নেই। কেন? আমি থাকলে অসুবিধা নাকি? না না, তা না। তুমি থাকলে মনোযোগ কাজের দিকে থাকে না, থাকে তোমার দিকে, তাই কাজগুলো করতে পারছি না। দাও, আমি করে দিচ্ছি। না না, আমি পারবো, তোমার কষ্ট করতে হবে না। আরে দাও তো। এই বলে মায়া কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে আছি। কি দেখছো এইভাবে? তোমাকে দেখছি। আগে বুঝি দেখো নাই? দেখেছি, কিন্তু আজ অন্যরকম ভাবে দেখছি। তা কিভাবে দেখছো? পারবে এইভাবে আমার জীবনটা গুছিয়ে দিতে? কেন পারবো না? অবশ্যই পারবো। ওকে, দেখা যাবে কেমন গোছাতে পারো। ওকে, দেখো। কাজ শেষ হলে খেতে এসো। আসছি, তুমি যাও। না, একসাথে যাব, আগে তুমি আসো। এই যে কাজ শেষ করলাম, এখন চলো। সবাই মিলে একসাথে খাবার খেতে লাগলাম। কাল তোদের ফুপি আসবে এখানে। মায়া আমাদের কে বলেছে? কাল কলেজে না গেলে হয় না? না মা, অনেকদিন পর কলেজ খুললো, কাল না গেলে সমস্যা হতে পারে। ওকে, যাস তাহলে।
আমি আর কথা না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ কেউ জানি আমার পায়ের উপর পা দিয়ে খোঁচা দিতে লাগলো। মায়ের দিকে তাকিয়ে দেখি ওর কোনো রিয়াকশন নেই। রিয়াও কিছু বলছে না, কিন্তু বারবার খোঁচা দিতে লাগলো। নিচে ফিরে তাকাতেও পারছি না। একটু পর দেখি মায়া মিটিমিটি হাসছে। তার মানে এইটা মায়ার কাজ। আমি খাবারটা শেষ করে রুমে আসলাম, এসে শুয়ে রইলাম। সাথে সাথে চোখে ঘুম চলে আসছে। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে বসে রইলাম। কিরে কি করছিস একা একা? এই তো বসে আছি আর মায়ার কথা ভাবছি। মায়ের কথা ভাবার কি আছে? আচ্ছা, আমি কি তাকে পাবো নিজের করে? যদি তোদের ভালোবাসা সত্য হয়ে থাকে তাহলে ঠিকই পাবি। ওকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। ওকে নিজের করে না পেলে? থাক, আর বলতে হবে না। আরে গাধা, মায়া তো থাকবে। তাই যেন হয়। মন খারাপ করিস না, এখন নিচে আয়, মা পিঠা বানিয়েছে। চলো। সবাই মিলে আনন্দের সাথে পিঠা খেলাম। রাতে কিছুক্ষণ পরে খাবার খেয়ে শুয়ে রইলাম। কেন জানি না ঘুম আসছে না। রাত অনেক হলো, তবুও ঘুম আসছে না কেন জানি। এমন সময় মায়া আমার পাশে এসে শুয়ে পড়ল। এই তুমি যে প্রতিদিন আমার রুমে আসো, বাবা মা দেখলে কি ভাববে? যা ভাবার ভাবুক, আমি আমার স্বামীর রুমে এসেছি, তাতে কি হয়েছে? এখনো তো হই নাই স্বামী, তাহলে? হবা তো একদিন। হুম এখন চুপ থাকো আর আমাকে ঘুমাতে দাও। ঘুমাও। আমাকে জড়িয়ে ধরো। আমি মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া পাশে নাই। তাহলে ও রুমে চলে গেছে। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছি। মায়া আমার রুমে আসলো। আসতে কি খুব দেরি হবে নাকি? না, কয়েক ঘন্টা লাগবে। কয়েক ঘন্টা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমার যে ভালো লাগছে না। আমি যাওয়ার পর মায়ের সাথে গল্প করবা, দেখবে ভালো লাগবে। এই তাড়াতাড়ি আসবা কিন্তু। ওকে, আসবো। কেন জানি না মায়াকে ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল। মন চাচ্ছিল বারবার ওর কাছে ছুটে যাই। কলেজের গেট দিয়ে ঢুকতে তানভীর ডাক দিল। কিরে, কি খবর? এই তো ভালো। তা ভাবির কি খবর? এই তো ভালো। তোর রিলেশনের কি খবর? চলছে মোটামুটি। চল ওই দিকটাতে বসি। চল। তানভীর বসে বসে অনেক কথা বলছে। আমি কিছুই বলছি না, কারণ আমার মন যে আমি মায়াকে দিয়ে এসেছি। কিরে, কি এত ভাবছিস? দোস্ত, মায়াকে ছাড়া ভালো লাগছে না। মন চায় তার কাছে ফিরে যাই। বাবা, কি ভালোবাসা ভাবির জন্য। দোস্ত, আর বসবো না, চল ক্লাসে যাই। চল। ক্লাসে গেলাম, সবগুলো ক্লাস করলাম, কিন্তু একটা ক্লাসেও মন দিলাম না। কেন জানি না মনোযোগ দিতে পারলাম না। মনটা যে ছটফট করছে মায়ার জন্য। কোনো রকম সবগুলো ক্লাস করে আমি আর রিয়া দ্রুত বাসায় আসলাম। আমি এসে মায়াকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। কি রে, কাকে খুঁজছিস এমন করে? মায়ার কথা বললে মা সন্দেহ করবে, তাই ফুপির নাম বললাম। ফুপি কই? ওনাকে তো দেখছি না। তোর ফুপি তো এসে মায়াকে নিয়ে চলে গেল। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। শুধু আমি একা অবাক হইনি, সাথে রিয়াও হয়েছে। মায়া চলে গেছে মানে? তোর ফুপি এসে মায়াকে নিয়ে গেল কারণ মায়ার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। মায়ের কথা শুনে মনে হলো কেউ কোনো কিছু দিয়ে সজোরে আমার মাথার মধ্যে আঘাত করলো। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মনে হয়। আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। কি রে, কি হয়েছে তোর? মা আর রিয়া আমাকে আমার রুমে নিয়ে গেল। আমার কিছুতেই মায়ের কথা বিশ্বাস হচ্ছে না। আমি মায়ের হাত ধরে বলতে লাগলাম, মা, আমি মায়াকে ছাড়া বাঁচব না। ওকে আমি খুব ভালোবাসি। মায়াও আমাকে খুব ভালোবাসে। কি বলিস তুই এসব? ভাইয়া ঠিকই বলেছে। ভাইয়া মায়া আপুকে খুব ভালোবাসে। এই জন্য তো মায়া যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। প্লিজ মা, মায়াকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। ওকে দেখি আমি কি করা যায়। মা চলে গেল তার রুমে, আর রিয়া আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অন্যদিকে মা ফোন দিল মায়ার মাকে। কি রে, এসব কি শুনছি আমি? সেটাই তো, আমার তো মাথায় কিছু ধরছে না। থাক, এগুলো আর কাউকে বলার দরকার নেই। সেটাই। তুমি ভাইয়ার সাথে আলোচনা করো না ভাবি। ইমন কোথায়? ওই তো আরেক রুমে আছে, মায়ার কথা বারবার বলছে।
ইমনকে মোবাইলটা দেন তো। ওকে, দিচ্ছি। এইদিকে রিয়া আমাকে সান্ত্বনা দিতে লাগলো। রিয়া আমাকে নানাভাবে বোঝাতে লাগলো। মা আমার রুমে আসলো। তোর ফুপি তোর সাথে কথা বলবে। দাও, তাড়াতাড়ি ফোনটা দাও। মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে ফুপির সাথে কথা বলতে লাগলাম। হ্যালো ফুপি। কি রে, কেমন আছিস? এই প্রশ্ন করে কি আমার মনের কষ্ট আরো বাড়িয়ে দিয়েছো নাকি? খুব বড় হয়ে গেছিস, খুব কথা বলতে শিখে গেছিস, তাই না? কেন মায়াকে আমার থেকে দূরে সরিয়ে নিলে? দেখ বাবা, তুই পড়া শেষ কর, তোকে নিয়ে ভাবা যাবে। আর আমি মায়াকে এনেছি মায়ার বিয়ে দেওয়ার জন্য। না, আমাকে ছাড়া মায়া কাউকে বিয়ে করবে না। আচ্ছা, তোর মাকে মোবাইলটা দে তো। এই নাও মা। মা মোবাইলটা নিয়ে আরেক রুমে নিয়ে গেল। ভাবি, আমি নিজেদের ভিতর আত্মীয়তা করতে চাই না। সেটা তো আমিও চাই না। এইদিকে মায়াও পাগলের মতো করছে। আচ্ছা, তুই মায়াকে বুঝা, আমি ইমনকে বুঝাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। এইদিকে কিরে, তোকে বলেছিলাম না মায়া আমার থাকবে না, দেখলি তো তাই হলো। দেখতেই পেলাম। তোর কাছে তো মায়ার নাম্বার আছে, প্লিজ একটু মায়ার নাম্বারটা দে না, একটু কথা বলবো। এই নে নাম্বার। রিয়ার কাছ থেকে নাম্বার নিয়ে মোবাইলে সেভ করে নিলাম। ওর সাথে একাকী কথা বলতে হবে। মাথা ঘোরা কিছুটা কমলে বাইরে চলে আসি আর মায়াকে কল দেই। কিছুক্ষণ রিং হতেই মায়া রিসিভ করলো। হ্যালো মায়া। কে বলছেন? আমি ইমন বলছি। ও ভাইয়া, বলেন। ভাইয়া মানে? আর তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো ঠিকভাবেই কথা বলছি। এখন কেন ফোন দিয়েছেন সেটা বলেন। পারছি না আমি তোমাকে ছেড়ে থাকতে, আমার বড্ড কষ্ট হচ্ছে। প্লিজ তুমি ফিরে এসো। না, আমি আর ফিরবো না। আরে আমি তো তোমাকে ভালোই বাসি না, তাহলে কিসের জন্য ফিরবো? তুমি আমাকে ভালোবাসো না মানে? যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি আপনাকে ভালোবাসি না, আপনার সাথে এতদিন অভিনয় করলাম। না, তুমি এগুলো মজা করে বলছো আমি জানি, প্লিজ এইগুলো বইলো না, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। ফাটুক, আমার কি? আর আপনি আমাকে কল দিবেন না। কি বলছো তুমি এসব? তাহলে সবটা তোমার অভিনয় ছিল? তা নয় তো আর কি। টুট টুট টুট। হ্যালো মায়া। হ্যালো। কলটা কেটে দিল। মায়ার কথাগুলো শোনার পর মনে হচ্ছে যে আমার মাথার উপর বিজলি পড়ে মাথাটা দুই ভাগ হয়ে গেছে। হাত পাগুলো কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম। হাত পাগুলো যেন ঠান্ডা হয়ে আসছে, ঠিকমতো চলতেও পারছি না। কেন জানি না আজ খুব কষ্ট হচ্ছে, যে কষ্ট আগে আমি কোনোদিন পাই নাই। মায়া আমার সাথে কেন এমন করলো? আমি তার কি ক্ষতি করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট দিল? মায়ার এতদিনের ভালোবাসা তাহলে কি সবটাই ওর অভিনয় ছিল? রাতে আমার বুকে ঘুমানো, আমাকে নিয়ে ঘুরতে যাওয়া সবটাই অভিনয় ছিল? মায়ার চোখ দেখে বুঝতে পারতাম যে ও আমাকে ভালোবাসে। তাহলে কি ওর চোখ দুটো কি কালো অন্ধকারে ঢাকা ছিল? বাহ মায়া বাহ, তুমি অনেক সুন্দর অভিনয় করতে পারো। তুমি তো আমাকে ভুলে যাবে খুব সহজে, কিন্তু আমি তোমাকে কি করে ভুলবো? না না, আমাকে মায়াকে ভুলে যেতেই হবে। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে কেন আমি পারবো না? এইসব ভাবছি আর খুব কষ্ট পাচ্ছি। তাই দোকান থেকে 4 প্যাকেট সিগারেট কিনে নিলাম। কোনোদিন সিগারেট খাই নাই, শুনেছি এইগুলো খেলে নাকি কষ্ট কমে। একে একে সিগারেট খেতে লাগলাম আর মায়ার ভালোবাসার কথা ভাবছি। সবগুলো সিগারেট খেলাম, তারপর ড্রিঙ্কস করলাম। এখন আমি পুরো মাতালে আছি। রাতে কোনো রকম বাসায় ফিরেছি, বাবা মা আমার অবস্থা দেখে তো অবাক। কে, তোর এই অবস্থা কেন? নেশা ধরেছে আমাকে। তুই ছাই পাশ খেয়েছিস? খেয়েছি তো। তোকে আমার ছেলে বলতে লজ্জা হচ্ছে। তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, আর তুই এইগুলো নিমেষে উড়িয়ে দিলি। মারো আমাকে, একেবারে মেরেই ফেলো। আর আমি তো পুরোটাই মরে গেছি, আমি এখন জিন্দা লাশ হয়ে আছি। এই কথা বলার পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশে মা বাবা আর রিয়া বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে মা বলে উঠল, কি রে, এখন কেমন লাগছে? আমি এইখানে কেন মা? আমার কি হয়েছিল? অতিরিক্ত মদ্যপানের কারণে তোর শরীরে নানা প্রভাব পড়েছে, তাই তোকে দ্রুত নিয়ে আসলাম। কেন নিয়ে এসেছো আমাকে? মরে গেলেই ভালো হতো। এই কথা বলার পর বাবা কেবিন থেকে বেরিয়ে যায়। ভাইয়া, কার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস? যে মেয়ে তোর সাথে এত বড় প্রতারণা করলো, তার কথা ভেবে তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস?
তুই কিভাবে জানলি এসব কথা? আমি তোর মোবাইলে কল রেকর্ড চেক করেছিলাম। এখন আমি কি করব? আমার সবটা জুড়ে যে মায়ের বসবাস। ভুলে যা মায়াকে, তোর জীবন আগের মতো গুছিয়ে নিতে শেখ। মা ঠিকই বলেছে, মায়াকে আপাতত ভুলে যা। কিন্তু আমি যে মায়াকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মায়া তো আর তোকে ভালোবাসে না। আমার আর তোর বাবার মুখের দিকে তাকিয়ে তোর ভালোবাসাকে ভুলতে পারবি না? পারবো, তোমাদের জন্য ঠিকই পারবো। ওকে, আর কিচ্ছু বলার দরকার নেই, মেডিসিনটা খেয়ে নে। দাও। এইভাবে কয়েকদিন হাসপাতালে ছিলাম আর মায়াকে কিছুটা পরিমাণে ভুলতে লাগলাম। আজকে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। অনেক দিন যাওয়া হয় নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলেজে চলে আসলাম। তানভীর আর আমি আড্ডা দিচ্ছি। আমার মন খারাপ দেখে তানভীর বলে উঠল, কিরে, তোর মন খারাপ কেন? কই না তো। তোর চোখ দেখেই বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে, বল আমাকে। আমার সাথে মায়ার সম্পর্ক নেই। মানে কি বলছিস তুই এসব? তাহলে সবটা শুনো। তারপর তানভীরকে সব বললাম। আমার বিশ্বাস হচ্ছে না যে মায়া এমনটা করবে। অবিশ্বাস্য হলেও যে এটাই সত্য। আমার মনে হয় এইখানে কোনো একটা ঘাবলা আছে। তাকে এইগুলো নিয়ে আর কথা বাড়াইস না, ভালো লাগছে না। ওকে চল, ক্লাসে যাই। চল। সবগুলো ক্লাস কোনো মতে করলাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে মায়ের সাথে আমার আর যোগাযোগ হয় নাই। আগের থেকে মায়াকে অনেকটা ভুলতে পেরেছি। একদিন সবার সাথে খাবার খেতে লাগলাম। ইমন, কাল আমরা সবাই গ্রামের বাড়িতে যাব। কেন যাবে? কারণ মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই। মায়ার কথা আর তার বিয়ের কথা শুনে পুরনো ক্ষতটা আবার ভিজে উঠল। মনে হচ্ছে কষ্টগুলো আবার নতুন করে বাসা বাঁধছে। না মা, আমি যাব না, তোমরা যাও। ওকে, তাহলে তুই একা থাকতে পারবি তো? পারবো। খাবার খেয়ে উঠে এলাম। আমাকে কষ্ট দিয়ে এখন আরেকজনকে বিয়ে করে নিচ্ছে স্বার্থপর একটা। মায়ের কথা না চিন্তা করে নিজের কাজের মন দিতে লাগলাম। আজকে সবাই গ্রামে যাবে, কারণ মায়ার বিয়ে হচ্ছে। সবাই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি একা বাসায় বসে আছি রাতে। এখন মায়ার হলুদ। সবাই নানা মজা করছে। হয়তো মায়ার শরীরে হলুদে লেপ্টে আছে। এইদিকে আমি যে কষ্টের পাথর বুকের উপর দিয়ে সহ্য করে আছি, সেই ক্ষমতা কি কারো নেই? আমাকে একটু বোঝার ভেবেছিলাম মায়া আমাকে বুঝবে, কিন্তু না, আমার ধারণা যে ভুল ছিল। আমি একটা কালো বিষাক্ত মায়াকে বিশ্বাস করেছিলাম। চোখের পানি আর বুকের কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে বাহিরে নাস্তা করে কলেজে চলে আসলাম। কিরে, কি খবর? এই তো আছি কোনো রকম। দোস্ত, জানিস আজকে মায়ার বিয়ে। ভালোই হয়েছে। ভালো মানে? মায়ার বিয়ে না হলে তুই আরো তিলে তিলে কষ্ট পাবি, আর হয়ে গেলে আর কষ্ট পাবি না। হয়তো। চল ক্লাসে যাই। আজকে আড্ডা দিব ক্লাসের পর। ওকে। আমি আর তানভীর ক্লাসে গেলাম আর সবগুলো ক্লাস করলাম। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলাম। ক্লাসের পর তানভীরের সাথে জমিয়ে আড্ডা দিলাম। আজকে যে মায়ার বিয়ে, আমি সেই কথা ভুলে গেছি আড্ডার কারণে। বাসায় ফিরলাম রাতে। মোবাইলটা খুলে দেখি মা অনেকগুলো কল দিয়েছে, তাই মাকে আবার ব্যাক করলাম। কিরে, এতগুলো কল দিলাম, ধরলি না কেন? ঘুমেছিলাম, তাই ধরতে পারি নাই। ঠিক মতো খাবার খেয়েছিস? মাত্র খেলাম। আচ্ছা, সাবধানে থাকিস। ওকে। মা কল কেটে দিল। আজ মায়ের বাসর রাত। যে মাথায় সে আমার বুকে রেখেছিল, আজ সেই মাথা সে আরেকজনের বুকে রাখবে। বাহ, এটাই হলো নিয়তি। মায়ার কথা ভাবলেই খারাপ লাগে। সে যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক বুক কষ্ট আর চোখের পানি নিয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 2টা বছর। আমার পড়াশোনাও শেষ। এখন আমার জীবনে মায়ার কোনো অস্তিত্বই নেই। তাকে একদম ভুলে গেছে আর জীবনটাকে গুছিয়ে নিতে শিখেছি। সবাই মিলে রাতে খাবার খাচ্ছি। তুই কাল আমার সাথে অফিসে যাবি। ওকে, যাব। আমি চাই এবার থেকে এই সংসারের দায়িত্ব তুই নিবি। ইনশাল্লাহ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে খাবার খেয়ে বাবার সাথে অফিসে গেলাম। বাবা সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। বাবা তার কেবিনে আমাকে নিয়ে গেল আর এমডির চেয়ারে আমাকে বসতে বলল। কি বলছো বাবা? ওইটা তোমার জায়গা, আমার নয়। আজ থেকে এটা তোর। আমি বিরতিতে যাচ্ছি। তারপর বাবা আমাকে জোর করে বসিয়ে দিলেন আর সকল নিয়মকানুন শিখিয়ে দিলেন। আজ অফিসে নতুন, তাই কোনো কাজ করলাম না। এইভাবে আমি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেই। আর অফিসের সকল কাজ আমার এখন জানা আছে। রাতে আমি শুয়ে শুয়ে বই পড়ছি, তখন মা আমাকে ডাক দিল। আমি মায়ের রুমে গেলাম। বাবা, তোর কাছে একটা জিনিস চাইবো।
দিবি বল। এইরকম করে বলছো কেন? বলো কি চাই তোমাদের? দেখ, আমি একা একা এই সংসার চালাতে পারছি না। তুই যদি একটা বিয়ে করতি তাহলে খুব ভালো হতো। বিয়ের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তো মায়াকে কথা দিয়েছিলাম যে আমি মায়াকে ছাড়া আর কোনো মেয়েকে গ্রহণ করব না। না মা, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আরে বাবা, এখন না, আরো কয়েকদিন যাক, তারপর না হয় করব। না, যদি তুই আমার কথা মতো বিয়ে না করিস তাহলে তোকে আমার মরা মুখ দেখতে হবে। এই বলে মা আমার কাছ থেকে উঠে চলে গেল। মা এটা কি বলে গেল? আমি তো এখনো মায়াকে ভালোবাসি, তাহলে আমি কি করে বিয়ে করি? না, মায়াকে আমি ভালোবাসি না, ওর জন্য শুধু আমার ঘৃণা রয়েছে। ও যদি বিয়ে করে শান্তিতে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি রাজি, তোমরা বিয়ের আয়োজন করতে পারো। সত্যি তুই রাজি? হুম। আমি জানতাম তুই আমার কথা কোনো দিন ফেলবি না। হুম। আমার বিয়ের সব আয়োজন করা হলো। মেয়েকে আমি দেখি নাই, বিয়ের সব আয়োজন করা হলো। বাড়িতে অনেক মেহমান, সবাই আমাকে হলুদ লাগাতে লাগলো। চারদিকে যেন আনন্দের ছড়াছড়ি। তবে মেয়েকে আমি দেখি নাই। মেয়ে নাকি মায়ার কোনো আত্মীয়। হলুদ লাগানো শেষ, আমি ছাদে গিয়ে বসে আছি, তখন আমার কয়েকটা ফ্রেন্ড আসলো। কিরে, তোর মন খারাপ নাকি? আমি কোনো কথা না বলে তানভীরকে ধরে কেঁদে দিলাম। আমি জানি তুই কেন কাঁদছিস। দেখ ভাই, সবাই তো আর ভাগ্যে থাকে না। মায়া হয়তো তোর ভাগ্যে নাই রে। আমি কিছু না বলে চুপচাপ ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। গাধা, আজকে এমন একটা খুশির দিনে তুই কাঁদছিস কেন? এই দিন তো আমার জন্য খুশি নয় রে। মায়া কি তোর জন্য অপেক্ষা করেছিল, নাকি তোর কষ্ট বুঝতে পেরেছিল? মায়া হয়তো আমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু আমি তো তাকে খুব ভালোবেসেছিলাম। আজকে তুই কি তোর মা বাবার হাসি দেখেছিলি? হুম, দেখেছি। তোর এই কথা শুনলে তাদের মুখের হাসি নিমিষেই গুড়িয়ে যাবে। তুই কি চাস যে তোর বাবা মায়ের হাসিটা নষ্ট করতে? সেটা আমি কোনোদিন চাইবো না। আল্লাহ হয়তো তোর কপালে এমন মেয়ে রেখেছে যে তোকে মায়ের কষ্ট ভুলিয়ে দিবে, আর যে মায়ের চেয়ে 1000 গুণ বেশি গুণবতী হবে। আর কত সান্ত্বনা দিবি আমাকে? আর কথা না বাড়িয়ে এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। হুম। আমি নিচে চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার সাথে হাসি মুখে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা আমাকে একটা শেরওয়ানি আর পাজামা দিয়ে গেল। আমি সেইগুলো পরে রেডি হয়ে নিলাম। সবাই একে একে মেয়ের বাড়ির দিকে রওনা দিল। আমাদের গাড়িটা একটু পর ছেড়ে দিল। কয়েক ঘন্টা জার্নি করে আমরা মেয়ের বাড়িতে পৌঁছালাম। কিন্তু এ কি, আমরা কার বাড়িতে আসলাম? এইটা তো মায়াদের বাড়ি। মাথায় কিছু ঢুকছে না যে আমরা এখানে কেন আসলাম। বাড়ির ভিতরে গেলাম, সবাই নতুন জামাই হিসেবে ঘিরে ধরলো। কেন জানি না আমার চোখ দুটি বারবার কাকে জানি খুঁজতেছে। অবশেষে আমার বিয়ে হয়ে গেল। বউকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটা অনেক কান্না করেছে আসার সময়, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, আর সে আমার কাঁধে ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখ সে ঢেকে রেখেছিল। কয়েক ঘন্টা পর বাসায় আসলাম। নতুন বউকে ঘরে রেখে আমি ছাদে আসলাম। এসে একা বসে আছি, এমন সময় তানভীর আসলো। কিরে, তুই এখানে বসে আছিস কেন? যা, আমাদের ভাবির কাছে যা। ওই মুখে আর কতজনকে ভাবি ডাকবি? যেটা কপালে ছিল সেটাই হয়েছে। মায়াও নতুন জীবন শুরু করেছে, তাই তুইও কর, আর মায়াকে দেখিয়ে দিস। হুম, যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করে আছে তাকে আমি কি দিব? আমার কাছে তো আর ভালোবাসা নেই, সব তো মায়াকে দিয়ে দিয়েছি। তুই কি এখনো এইগুলো বলবি? সরি, এখন আমি কি করব? তুই এখন ভাবির কাছে যা। না, আমি যেতে পারবো না। আয় বলছি। এই বলে তানভীর আমার হাত ধরে বাসর ঘরে নিয়ে যায়, আর মেয়েটাকে বলতে লাগলো, ভাবি, ভাই নাকি বাসর রাত করবে না, আপনি একটু উচিত শিক্ষা দিয়েন। মেয়েটা বড় একটা ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তানভীর চলে গেল। আমি দরজাটা আটকে দিয়ে মেয়েটার পাশে বসলাম। দেখুন, আমি আপনাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আপনি অধিকার খাটাতে আসবেন না দয়া করে। এই কথা বলার পর মেয়েটা ঘোমটা খুলে আমার কলার চেপে ধরলো। মেয়েটার মুখ দেখে আমি আকাশ থেকে পড়লাম, কারণ সে আর কেউ ছিল না, বরং মায়াই ছিল। মায়া রাগী গলায় বলতে লাগলো, কাকে ভালোবাসিস তুই? আমি মায়াকে দেখে হা হয়ে দাঁড়িয়ে রইলাম। মায়া এখানে আসবে কি করে? তার তো বিয়ে হয়ে গেছে।
তাহলে কি স্বপ্ন দেখছি? না না, স্বপ্ন হবে কি করে? মায়া স্পষ্ট আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এইখানে? কেন, অন্য কাউকে বুঝি আশা করেছিস? না তা না, তোমার তো বিয়ে হয়ে গিয়েছিল, তাইলে এইখানে আসছো কেন? আরে আমার বিয়ে হয়নি, ওইটা আমাদের প্ল্যান ছিল। প্ল্যান মানে? আসলে মা আমাকে পাঠিয়েছিল তোমাদের এখানে, যাতে তুমি আমাকে আর আমি তোমাকে চিনতে পারি। যখন দেখলাম তুমি আমার জন্য লেখাপড়ার ক্ষতি করে দিয়েছো, তাই এসে আমাকে নিয়ে যায় আর আমাকে বলেছে যাতে তোমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোমার সাথে কথা না বলি। কিন্তু মা তো আমাকে বলেছে যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে। মামি মিথ্যা বলেছে, কারণ নইলে তোমার শরীর একবার খারাপ হয়েছিল, তাহলে আবার খারাপ হতো। তাহলে বাবা মা তোমাদের বাড়িতে কেন গিয়েছিল? গিয়েছিল আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। ও, তাহলে তুমি আমার সাথে অভিনয় করেছো কেন? আমি যদি অভিনয় না করতাম তাহলে আজ এই পর্যন্ত আসতো না। আমি কোনো কথা না বলে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরি, কাঁদতে লাগলাম। আমার সাথে মায়াও কাঁদছে। এই পাগল, কাঁদছো কেন? আজকে বুঝি কান্না করার দিন? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। শুধু কি তোমার কষ্ট হয়েছে? কষ্ট তো আমারও হয়েছিল। এই দেখো, তোমার দেওয়া ঘড়িটা আমি এখনো যত্ন করে রেখেছি। আমিও তোমার নূপুর জোড়া পায়ে পড়েছি। আর কোনোদিন কষ্ট দিবা না আমাকে। ওকে দিব না, কিন্তু তুমি বাসরাত করতে চাচ্ছিল না কেন? মনে আছে তোমাকে একদিন বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি কোনো মেয়েকে গ্রহণ করব না, তাই। এত ভালোবাসো আমায়? আমি আগে বাসতাম, কিন্তু এখন হেট করি। তবে রে, দেখাচ্ছি মজা। এই বলে মায়া আমার বুকের উপর উঠে বসলো। এই কি করছো? লাগছে তো আমার। লাগো, আগে বলো ভালোবাসি। ভালোবাসি, আমার মায়াকে খুব ভালোবাসি তাকে। হয়েছে, এইবার ছেড়ে দাও। ঠিক আছে। এই বলে মায়া আমার উপর থেকে নেমে গেল। আজকে আমাকে অনেক ভালোবাসতে হবে। কেন? আজকে না আরেকদিন? না, আজকেই। এই বলে মায়া আমার উপর ঝাঁপ দিল। এই কি করছো? আমার পাঠক পাঠিকারা তো দেখে ফেলেছে। তোমার পাঠক পাঠিকারা এত লুচু কেন? এই খবরদার, তাদের কিছু বলবা না। ওদের নামে সত্যি কথা বললে আমার খারাপ লাগে। তাই বুঝি? তাহলে লাইট অফ করো। লাইটটা অফ করে হারিয়ে গেলাম অজানা ভালোবাসার সাগরে। আর দৌড়াবে না। আপনারা সবাই এবার আসুন। খোদা হাফেজ।